পাত্রী দেখতে এসে পাত্রীর ডিভোর্সি বড় বোনকেই পছন্দ হয়ে গেল। পাত্রীর ঠিক পাশেই তার ডিভোর্সি বড় বোন নবনী দাঁড়িয়ে আছে। আমি বিয়ের পাত্রীকে না দেখে নবনীর দিকে চেয়ে আছি। এই ব্যাপারটা দুই পক্ষের সবাই টের পাচ্ছে, শুধু নবনী এখনই খেয়াল করছে না। ইস, মেয়েটা আমার দিকে কখন তাকাবে? পাত্রীর ঠিক সামনের সোফায় বসে এক মনে ভাবছে আমান ফাহিম। গত বছর ইন্টার্নি শেষ করতে না করতে মাত্র 1 বছরের মধ্যে প্রফেশনাল ডাক্তার তকমা পেয়ে গেছে। বিয়ের পাত্রী তৃতীয় মেডিকেল স্টুডেন্ট, এবছর 3rd ইয়ারে উঠেছে মেয়েটা। ডাক্তারে দারুণ মিলবে ভেবে পরিবারের কথায় ঋতুকে দেখতে আসা, কিন্তু এখন কিনা তার পাত্রীর বড় বোনকেই পছন্দ হয়ে গেছে। ঋতুর বাবা ফরিদ হোসেন বেশ বিব্রত হয়ে বলে উঠলেন, আমার মেয়ে কিন্তু মেডিকেল কলেজে ওর ব্যাচের মধ্যে সেকেন্ড, ফার্স্ট পজিশনে আছে একটি ছেলে, তবে আশা করা যায় ঋতু তাকেও টপকে যাবে। আচ্ছা, আমরা বড়রা তো কথা বলছি, তোমরা বরং একটা কাজ করো বাবা, তুমি আর ঋতু আলাদাভাবে কথা বলো। এই ঋতু, আমানকে তোর ঘরে নিয়ে যা। তার হাত দরকার নেই আঙ্কেল, আমি ঋতুকে নয়, ঋতুর বড় বোনকে বিয়ে করতে চাই। ওনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমানের মুখে কথা শুনে আবার বাড়ির শুদ্ধ সবাই চমকে উঠল। পাত্রীর সামনে একই দুঃসাহসিক কথাবার্তা। এতক্ষণে নবনী আমার দিকে তাকালো। মেয়েটার শান্ত দৃষ্টি, নরম পাতলা দুটি ঠোঁট, বুকের ভেতর সমুদ্রের জোয়ার তুলতে এই দৃষ্টিই যথেষ্ট। আমানেরও তাই হলো, কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমানের বড় আপা ফৌজিয়া রহমান ধমক দিয়ে বলে উঠলেন, পাগল হয়েছিস নাকি? নবনী বিবাহিত, আর তাছাড়া গত 2 মাস আগেও ডিভোর্সও হয়ে গেছে। আমরা দেখতে এসেছি ঋতুকে, আর তুই কিনা এখন নবনীকে পছন্দ করছিস? ফরিদ হোসেন কি করবেন ভেবে পাচ্ছেন না। তার কাছে তার 2টি মেয়েই কলিজার টুকরা, তাই বলে একটি মেয়ের জন্য আরেকটি মেয়ের জীবন তো তিনি নষ্ট করতে পারেন না। অত্যন্ত লজ্জিত হয়ে তিনি ঋতুর মুখের দিকে তাকালেন। মেয়েটা ফেল করে সে ঘরভর্তি মানুষগুলোর যুক্তিতর্ক শুনছে, যেন এখানে কোনো সার্কাসের আয়োজন হয়েছে আজ। ফৌজিয়া ঋতুর হাত ধরে বললেন, ঋতু, তুমি কিছু মনে করো না, আমরা আসলে তোমাকেই দেখতে এসেছি। আমান হয়তো বুঝতে পারছে না। ঋতু তার ঠোঁটের কোণে মিশ্রিত হাসির রেখা টেনে বলল, আমি আমানের সাথে একাকী কথা বলতে চাই। আপনার কি কোনো সমস্যা আছে আমান সাহেব? আমান মাথা দুলালো। ঋতু নিজে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলে আমান এক পলক নবনীর দিকে সে চুপচাপ ঋতুর পিছু পিছু ঘরে ঢোকে। জানালার পাশে ছোট একটি চেয়ার পাতা, সেখানে বসে বাইরের দিকে চেয়ে আছে ঋতু। মাথার উপর ফ্যান ঘোরার গড়গড় আওয়াজ, যেন কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে ঋতুর বিছানার উপর বসল। আপনাকে কি বলেছিলাম, আর আপনি কি করছেন? বেশ ধীর স্বরে প্রশ্ন করল ঋতু। আমান ওর দিকে তাকিয়ে দেখে রেগে মেগে মেয়েটার নাক মুখ ফুলে গেছে। আমান কিছুটা বিব্রত হয়ে বলল, তোমাকে আমার পছন্দ নয়, এটা তো বললামই। না, আপনি শুধু এইটুকু বলেননি, আপনি নবনী আপুকে বিয়ে করতে চেয়েছেন। এটা কি আমাদের কথা ছিল? আমার মৃদু হাসল। কিছুদিন আগে ঋতুকে দেখার জন্য বাড়ি থেকে রীতিমতো মাথা ব্যথা ধরিয়ে দিয়েছিল। গতকাল চেম্বারে বসে রোগীর সিরিয়াল জানার জন্য কম্পাউন্ডারকে কল দিতে সে মোবাইল ফোন বের করে দেখে 9টা মিসড কল, অপরিচিত নাম্বার। জরুরিভাবে সে কল ব্যাক করে। ওপাশ থেকে একটা মিষ্টি নারী কণ্ঠ বলে ওঠে, ডাক্তার আমান, আমি আপনার বিয়ের পাত্রী ঋতু। এই মুহূর্তে আপনার চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছি, একটু জরুরি কথা ছিল, বাইরে আসবেন প্লিজ? ঋতু, কিন্তু আমি তো একটু পরেই পেশেন্টে দেখব এই অবস্থায়। আচ্ছা, একটা কাজ করো, তুমি আমার চেম্বার রুমে চলে আসো, মানিককে বলে দিচ্ছে ও তোমাকে নিয়ে আসবে। 3 মিনিটের মধ্যে মানিক নিজ দায়িত্বে ঋতুকে ভিতরে নিয়ে আসে। আমান ছেয়ে দেখে পাতলা চিপচিপে শরীর, লেয়ার কাটিং করা চুল এবং ভিতরে যেন মানসিকভাবে বিধ্বস্ত এক তরুণী। দপ করে চেয়ারে বসে সে প্রশ্ন করল, আপনি কি রেগে আছেন?
নাকি শান্ত? যদি শান্ত থাকেন তবেই কথাটা বলবো। তুমি বলো, সমস্যা নেই। আমি একটি ছেলেকে ভালোবাসি, আমার মেডিকেল কলেজের ফার্স্ট বয়, কিন্তু এর মধ্যে ভাবা আপনার সাথে আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আমি যদি আমার প্রেমিকের কথা ওনাকে বলি, উনি কোনোভাবেই আমার কথা শুনবেন না। কারণ একটাই, আপনার বাবাকে কথা দিয়ে ফেলেছেন। তুমি জরুরি কথার বিষয়ে যখন বলেছ তখনই বুঝতে পেরেছি। বলো এখন কিভাবে সাহায্য করতে পারি? বিয়ে ক্যান্সেল করে দেব? লাভ নেই। আপনার বাবার সাথে আমার বাবার বিশাল সুসম্পর্ক গড়ে উঠেছে। আমার কথা তো শুনবেই না, আপনিও পারবেন না। তাহলে বিয়ে করে ডিভোর্স দেওয়া ছাড়া কিভাবে কি করব? আগামীকাল আমাকে আপনার পরিবার থেকে দেখতে আসার কথা। আপনিও আসবেন, জানি আমি। আর সেজন্যই অনেক কষ্টে আপনার ফোন নাম্বার জোগাড় করেছি। কাল আমাকে দেখতে এসে শেষ পর্যায়ে সবার সামনে বলবেন পাত্রী আপনার পছন্দ নয়, আপনার সাথে ম্যাচ করছে না। ব্যাস, দুই পক্ষের সবাই বিশাল বিড়ম্বনায় পড়ে যাবে। ভাবাও এই অপমান কিছুতেই মানবেন না। আর বাকিটা আমি দেখে নেব। গতকাল ঋতুর কথা মতো আমান তাকে আশ্বস্ত করলেও আজ নবনীকে নিয়ে আরেক ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। নিজেদের চুক্তির কথা মনে করিয়ে দিয়ে ঋতু আবার প্রশ্ন করে, আমার আপুকে কেন এর মধ্যে জড়িয়ে ফেলছেন বলুন তো? কারণ তোমার আপুকে আমার সত্যিই পছন্দ হয়েছে। আমি প্রথম দেখায় ওনার শুভ্রতার প্রেমে পড়েছি, ওনার চোখের গভীর দৃষ্টির প্রেমে পড়েছি। আর বিয়ে করলে ওনাকেই করব। এটাই সত্যি, এটাই আমার শেষ কথা। ঋতু হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। এদিকে বাইরের ঘরে এক কোণে লজ্জায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে নবনী। ভদ্রলোক এতগুলো মানুষের সামনে এটা কি বললেন? তাছাড়া এরপরেই বা কি করবে সে? তোমার আপুকে আমার সত্যিই পছন্দ হয়েছে। আমি প্রথম দেখায় ওনার শুভ্রতার প্রেমে পড়েছি, ওনার চোখের গভীর দৃষ্টির প্রেমে পড়েছি। আর বিয়ে করলে ওনাকেই করবে, এটাই সত্যি, এটাই আমার শেষ কথা। একটা মানুষ তারই সবচেয়ে প্রিয় মানুষ নবনী আপনাকে তার সামনে ভালোবাসার নির্মল সত্য স্বীকার করছে। এর চেয়ে সুখকর আর কি আছে? এদিকে বাইরে ঘরের এক কোণে লজ্জায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে নবনী। আমার নামক ভদ্রলোক এতগুলো মানুষের সামনে এটা কি বললেন? তাছাড়া এরপরই বা কি করবে সে? নিজের বোনের বিয়ের সময় এমন ভয়ানক ঘটনার মুখোমুখি তাকে হতে হবে, এই বিচ্ছিরি কল্পনা কি সে করতে পেরেছে? বাবার সামনে মেয়েটা মুখ তুলে তাকাতেও পারছে না। ফরিদ হোসেন মুখ কাচুমাচু করে আমানের বাবা আরমান বললেন, ভাই সাহেব, আমি আপনাদেরকে লজ্জায় ফেললাম নাকি আপনারা আমাকে ফেলেন বুঝতে পারছি না। আরমান খান দুশ্চিন্তায় একবার সম্মুখের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলেন। মেয়ে পক্ষের সামনে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। নবনীকে পছন্দ, এই কথা আগে বললে কি এমন ক্ষতি হতো তার? আরমান খান সারা জীবন আর্মির মেজর হিসেবে বড় দায়িত্ব পালন করেছেন। নিজের কর্ম ছাড়া আর কারো কাছে তাকে মাথা নত করতে হয়নি। অথচ আজ কিনা তার ছেলের কারণে এই অবস্থায় পড়তে হচ্ছে। ফরিদ হোসেন আবার বললেন, ভাই, আমান যদি আমার ছোট মেয়েকে ভাত রেখে বড় মেয়েকে পছন্দ করে তবে আমি এই বিয়েতে মত দিতে পারবো না। আমি নবনীর সাথে আমানের বিয়ে দিলে ঋতুকে কি জবাব দেব? আর তাছাড়া সারা জীবন আমার ছোট মেয়েটা মানুষের কটূক্তির শিকার হবে। বাবা হয়ে আমি কিভাবে মেনে নেব বলুন? ফরিদ সাহেব, আমি একজন সাবেক মেজর। আমার এক কাজ আপনার সম্মানের হানি হয় এমন কাজ আমি কখনোই হতে দেব না। হয় ঋতুকেও বিয়ে করবে আর না হয় এই বিয়ে ক্যান্সেল করব। এরপর তিনি নবনীর কাছে এগিয়ে গেলেন। তারও তো একটা আত্মসম্মান আছে। মেয়েটা নিশ্চয়ই ভাবতেই পারে ডিভোর্সি বলেই ছেলে পক্ষ থেকে রীতির প্রতি এই সহানুভূতি আর তার প্রতি এমন তীব্র বিমুখতা। আরমান খান নবনীর মাথায় হাত রেখে বললেন, নবনী মা, আমাদের পক্ষ বিপক্ষের কথার ভিড়ে তুমি নিজেকে নিয়ে খুব সংকোচ বোধ করছো, আমি তা বুঝতে পারছি। মারে, তুমি ডিভোর্সি, এ কথা আমরা সবাই জানি, এ কথা সত্য। কিন্তু ডিভোর্সি বলে আমান তোমাকে পছন্দ করলে ওর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি না, এমনটা মোটেও
না। নবনী একবার স্মিত হাসি হাসলো, তারপর বলল, আঙ্কেল, আমি একজন শিক্ষিত মেয়ে, এই ব্যাপারগুলো আমি বুঝি। এখন যদি সরাসরি আমাকে পছন্দ করে দেখতে আসতো তবে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু সে এখানে ঋতুকে দেখতে এসে আমাকে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা যদিও আমার মনে হচ্ছে এখানে ঋতুকে নিয়ে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে। অন্য রহস্য মানে? আমি ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলো তো, কি সেটা? নিশ্চিত নই, ঋতুরা ফিরে আসুক, তখন বুঝতে পারবেন। তবে যাই ঘটুক, আমি আমান সাহেবের সাথে বিয়ের সম্মতি দিচ্ছি না, এ ব্যাপারে নিশ্চিত থাকুন। নবনীর কথা শেষ হতে না হতেই একটি অপরিচিত ছেলে বাসার ভিতর ঢুকলো। চুল উস্কো খুস্কো, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ভিতরে ভিতরে কোনো বিষয় নিয়ে ভীষণ ভয়ে ছেলেটা যে চুপসে আছে তা ওর চোখের দৃষ্টির সীমায় বোঝা যাচ্ছে। নবনী ওর বুকের ভেতরটার ভাবনাগুলো অনুভব করার চেষ্টা করলো। উপস্থিত অন্যরা অবাক হওয়া ছাড়া বিশেষ কোনো ভাবনা তাদের মস্তিষ্কে এলো না। ফরিদ সাহেব কিছুটা ব্রু কুঁচকে ভুলে উঠলেন, রাতুল, ভালো হয়েছে বাবা তুমি এসেছো। এই দেখো, তোমার বন্ধু ঋতুকে পাত্রপক্ষ দেখতে এসেছে। আমি তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু বিয়েটা তো এখনো কনফার্ম করা হয়নি, তাই সেভাবে ভাবিনি। আর কি সমস্যা নেই আঙ্কেল, আমি ঋতুর কাছ থেকে আগেই শুনেছি। আঙ্কেল, আপনাকে একটা কথা বলা হয়নি। ঋতু রাতুলের কথা শেষ হয় না, তার আগে আমানের পিছু পিছু ঋতু এসে উপস্থিত হলাম। রাতুলকে দেখে এসে চমকে ওঠে। বাবা ফিরোজ খানের মুখের দিকে তাকায়। এই রাতুলই তার মেডিকেল কলেজের ফার্স্ট বয়, তার প্রেমিক। যদিও তার বাবা রাতুলকে ঋতুর খুব ভালো একজন বন্ধু হিসেবেই ছিলেন। আচ্ছা, বাবাকে রাতুল সব বলে দিয়েছে? ওর কি এত সাহস সত্যিই আছে? ঋতুর মাথায় যেন আকাশ পাতাল চিন্তা এসে ভর করতে শুরু করলো, যদিও সেই চিন্তার সময়সীমা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। আমান আবারও পূর্বের মতো দৃঢ়চিত্তে বলল, বাবা, আপনারা গুরুজনেরা উপস্থিত আছেন। আমি কিছুক্ষণ আগেই বলেছি আমি ঋতুকে নবনীকে বিয়ে করতে চাই। আমি সত্যিই ওনাকে বিয়ে করতে চাই। জানি আপনারা প্রচণ্ড রাগ করবেন, কিন্তু আমার ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আরমান সাহেব গলার স্বর বেশ কঠিন করে প্রশ্ন করলেন, তোমার ব্যাপার? তোমার কোন ব্যাপার? বোঝার চেষ্টা করবো শুনি। একটা মেয়েকে দেখতে এসে আর একটা মেয়েকে নিয়ে তেনা ফেঁচাচ্ছ। আমার এইসব ভণ্ডামি কিন্তু ভালো লাগে না আমান। এভাবে বিয়ে ক্যান্সেল করে দিলে ঋতুর কি হবে ভাবতে পারছো? এবার আর আমানকে উত্তর দিতে হলো না। ঋতুই এগিয়ে এসে বলল, আঙ্কেল, আপনারা উতলা হবেন না প্লিজ। আমানের সাথে আমার কথা হয়েছে। আমিও চাই উনি আমার বড় আফাকেই বিয়ে করুক। দেখুন, বিয়েটা হচ্ছে দুটি মানুষের মনের ব্যাপার, ভালো মন্দ অনুভূতির ব্যাপার। আমাকে ওনার পছন্দ নয়। এখন বাড়ির শুদ্ধ লোক জোর করে বিয়ে দিয়ে আসলেই কি আমাদের সুখী করতে পারবেন না। তাছাড়া আমার সাথে জোর করে বিয়ে দিয়ে পরে যতবার এই বাড়িতে আসবো আমার আপা কারোর সামনে মুখ তুলে তাকাতেও পারবে না। এরপর সে ফরিদ সাহেবের কাছে হাত জোর করে বলে, বাবা, নবনী আপাকে উনি বিয়ে করলে আমার সত্যিই কোনো সমস্যা নাই। আমান সাহেব অত্যন্ত ভালো মানুষ, সেই বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি। আর নবনী আপা কতটা সফট, স্নিগ্ধ মনের মানুষ, সে কথা তুমি নিজে অস্বীকার করতে পারবে? শুধু আমান কেন, এই পৃথিবীর যে কোনো বুঝদার পুরুষে আমার আপাকে যদি একবার কাছ থেকে দেখে সেই প্রেমে পড়ে যাবে। তার অতীতের সাথে যেটা ঘটেছে তা তো আর আপার হাতে ছিল না, তাই না? বাবা, আমান সাহেবেরও মানুষের পাশে আপনাকেই মানায়। আরমান খান এবং ফরিদ হোসেন একে অপরের মুখ ছাওয়াছাই করলেন। আমান যে জিদ ধরে হলেও নবনীকে বিয়ে করতে পারে সে ব্যাপারে তারা নিশ্চিত। তাহলে এর মধ্যে অযথা বয়োজ্যেষ্ঠা ঝামেলা সৃষ্টি করে লাভ কি? নিজেদের প্রতিশ্রুতি ঘোল্লাই যাক। ছেলে মেয়ে সুখে তাদের কাছে বড় বিষয়। আরমান খান সাহায্য বললেন, তাহলে আর কি? ঋতু যখন বলছে তখন আমার আর আপত্তি নেই। আমাদের নবনীমাকে আমরা ঘরের পুত্রবধূ করব, কি বলেন ফরিদ ভাই? সবাই যখন রাজি তখন আমি আর বাধা দিই কি করে বলুন তো? কিন্তু আমি রাজি নই। বাবা, তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো না। বিয়েটা যেহেতু আমার, তাই আমার মতামত নেওয়াটাও জরুরি। আমি আমান সাহেবকে বিয়ে করতে পারবো না।
সবাই যখন বিজয় উল্লাসের সূচনা করতে যাচ্ছে, ঠিক এমন মুহূর্তে বেঁকে বসল নবনী। এত কষ্টে সবাইকে ম্যানেজ করেও সে যে ফিরে এসে তরি ডুবিয়ে দিচ্ছে, এই ভেবে ঋতুর যেন মাথায় হাত। নবনী যদি আমানকে বিয়ে না করতে চায়, তবে বাবা ফরিদ হোসেন এখন কি ভয়ানক সিদ্ধান্ত নেবেন কে জানে। সে অসহায় দৃষ্টিতে নবনীর দিকে তাকালো নবনী আবার বলল, ঋতুকে ওনার পছন্দ নয়, কিন্তু হাসে বিয়ে হবে না। কিন্তু তাই বলে ঋতুর রিফ্লে আমাকে দুধ ভাত হিসেবে চালিয়ে দেবার তো কোনো মানে নেই। আচ্ছা আমান সাহেব, আপনি এলেন, আমাকে আপনার পছন্দ এটাও হুট করে ভুলে দিলেন, কিন্তু আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে আমি বিয়ে করব? আপনি কি আমার অতীত জানেন? কি অতীত জানবো? ডিভোর্স আপনার দোষে হয়েছে কিনা সেটা আমার জানার আগ্রহ বোধ করছি না। এরপর আপনি জানতে চাইলে আমার আপত্তি নেই। কখন বলবেন বলুন। আমানের প্রশ্নে নবনী ব্যবসায়িকা খেয়ে গেল। সে ভেবেছিল পাত্রপক্ষ থেকে অন্তত ডিভোর্সের কারণটুকু অন্তত জানতে চাইবে, অথচ এই মানুষগুলো সম্পূর্ণই উল্টো। প্রসঙ্গ পাল্টে নবনী আবার জিজ্ঞেস করলো, আমাকে আপনার কতটুকু চেনেন? দুজন মানুষ পরস্পরকে না চিনি এভাবে বিয়ের কথাটা ভাবাটা ছেলে মানুষই। আমান এবার সবার চোখ বুলিয়ে নেয়। ক্রিকেট ম্যাচ শেষ, বল কারিশমা দেখায় উৎসুক জনতার মতো সবাই ওদিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। আপনাকে আমি ঋতুকে চেনার আগে থেকেই চিনি। যে আপনার পছন্দের রং বেগুনি, পাহাড় বেশি টানে, ঠান্ডা ভাত আর ঘিয়ের সাথে ডিম মাংসের টুকরো দিয়ে ভাজি আপনার বেশি প্রিয় খাবার। আন্টি দারুণ বানান। এতক্ষণে রমণীর মা তরু বেগম চুপচাপ বসেছিলেন। স্বামীর পাশে একটা মতামত পিষপিষিয়ে দিল। মেয়েদের সিদ্ধান্তের মধ্যে তিনি কথা বলার প্রয়োজন বোধ করেননি। তার অবশ্য কারণও আছে। মুখের এক পাশ প্যারালাইজড হয়ে যাবার পর থেকে এমন অবস্থা। আমাদের মুখে নিজেদের নিজস্ব রেসিপি কথা শুনে চোখ মুখ যেন চিকচিক করে উঠল তার। আমান আবার বলল, এখন পর্যন্ত যেটুকু জানলাম এর বাইরেও কি আপনাকে উত্তর দেবার প্রয়োজন আছে? থাকলে বলুন। নবনী একেবারে চুপ হয়ে গেল। এই মানুষটা তাকে জানলো কিভাবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সে মিটিমিটি চোখে বাড়ির অন্য সদস্যর দিকে তাকিয়ে লক্ষ্য করে সবাই তার হাস্যদক উত্তর অপেক্ষায় আছে। আই নিড টাইম। বাবা, তোমরা কিছু আমাকে একটু সময় দেবে প্লিজ? দেখো নবনী, আমার ভাই বলে বলছি না, আমাদের মতো ছেলে লাখি মিলে। আমি জানি একবার ঠকে গিয়ে তুমি মানসিকভাবে মানুষের উপর থেকে কতখানি বিশ্বাস হারিয়েছ। ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে আমানের সম্পর্কে এতটুকু বলবো, তুমি ঠকবে না। নবনীকে আমার বিয়ে করলে ফৌজিয়া হবে তার নন। একজন ডিভোর্সি মেয়ের প্রতিও তার সমান আগ্রহ দেখেন, কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো রিস্ক নিতে চাইলেন না। আরমান খানের হাত ধরে বললেন, আমি জোর করলে আমার মেয়ে ঠিকই রাজি হবে, কিন্তু আমি সেটা চাই না। কারণ পূর্বের সিদ্ধান্তটাও আমারই ছিল। আমি চাই আমার মেয়ে মুক্ত মনে সিদ্ধান্ত নিতে শিখুক, নিজের ইচ্ছায় বাঁচুক। আরমান ভাই, আমার কাছে নবনীর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। ওর সময় চায়, আর আমি বাবা হিসেবে ওকে সেটা দেব। আমি আর কি বলবো বলুন? সেটা নবনী আর আমান মিলেই ঠিক করুক। প্রথমবার আমার ছেলের মুখ ফুটে বলেছে ও কোনো মেয়েকে পছন্দ করে। আমার কাছে ওর সিদ্ধান্ত আসল। আমরা বরং ওদের উপরে বাকিটা ছেড়ে দিই। সেদিনের মতো আরমান খান আর ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলেন। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। সবচেয়ে খুশির ফোয়ারা জুটেছিল পাথরের লুটে। শুধু নবনী হত দাঁড়িয়ে আছে। এই আমান ছেলেটা তার সম্পর্কে সব জানে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ঋতুর দিকে সে মুচকি হাসছে সে। নবনী বলল, তোদের মধ্যে সম্পর্ক আছে, এটা আগে বললেই হতো। মাঝখানে আমাকে এভাবে ফাঁসানোর মানে কি? ঋতু বয়স চমকে ওঠে। তার বোন যে অতি বুদ্ধিমতী নারী, তা কি তার অজানা ছিল? নিশ্চয়ই না। তবুও সেদে বলার সাহস ঋতুর হয়নি। লজ্জিত হয়ে সে বলে, আপা, বাবা জানলে পারলে আস্ত রাখবে না। তুমি তো জানো উনি হুটহাট নিজের মতোই সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। ঋতু ওকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেলে সে থামিয়ে দিয়ে বলে ওঠে,
কাছে আসিস না। এখন আমি 2 ঘন্টা ধরে গোসল করব। তোরা কেউ বিরক্ত করবি না একদম। আর হ্যাঁ, আজকের ঘটনার পর আশা করি বাবা খুব সহজে তোর মতামত মেনে নেবেন। সত্যি কিভাবে জানি না, মন বলছে তাই বললাম। রাতুল গেস্টদের উপলক্ষ করে আজ বাসায় ভালো আইটেম রান্না হয়েছে, খেয়ে যেও। আর ঋতু, রাকিবের ভার্সিটি কাল থেকে 4 দিনের ছুটি, ও বাসায় আসছে, বাবাকে বলে দিস। নবনী আর পিছে ফিরে তাকায় না, যন্ত্রের মতো হেঁটে নিজের ঘরে চলে যায়। রাতুল মুগ্ধ হয়ে ভাবে নবনী আপা সত্যি এমন স্নিগ্ধ কেন, কিন্তু নবনীর তা মনে হয় না। বাইরে বের হতে ভালো লাগে না, মিষ্টি ভালো লাগে না, কথাও বলে সামান্য। এই অভ্যাসটা ডিভোর্সের পর নয়, বরং আজন্মেই সে এমন, অথচ ঋতু ঠিক তার উল্টো। ফরিদ হোসেনের কোনো এক বন্ধু দুঃসম্পর্ক আত্মীয়ের কোম্পানি থেকে চাকরির ভাইবা দিয়ে বাসায় ফিরেছে নবনী। এভাবে বাসায় বসে থাকতে ভালো লাগছে না ওর। হঠাৎ হঠাৎ নতুন মানুষের সাথে আলাপ জমাতে ভীষণ ইচ্ছে করছে। সে কারণেই সেদিন ঘুম থেকে উঠে ব্রাশ না করে সোজা বাবার ঘরে গিয়ে বলল, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরি করব। আমার ব্যবসা থেকে কি কম উপার্জন হচ্ছে? না, তুমি দারুণ ব্যবসায়ী, এ নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু আমি মেয়ে হয়ে তো ওসব দোকান আড়ত সামলাতে পারি না। ভার্সিটি শেষ করেই ওসব করবে রাখি, কারণ পাশ করে বেরোলেও তোমার ব্যবসার 100 ভাগের 1 ভাগ বেতনের চাকরিও পাবে না। যাই হোক, আমি চাকরি করতে চাই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তবে অপরিচিত কোথাও যেতে দেব না। দেখি আমার এক বন্ধুর বিকেলে কল দিবনে। সবার আগে এই গল্পটি বাবা সূত্রে এখানে ভাইবা দিতে আসা, চাকরি প্রায় নিশ্চিত। নবনী তখনই ভাইবা বোর্ডে বলে উঠেছে, দেখুন আমি কিন্তু ডিভোর্সি, আপনাদের কোনো সমস্যা হবে না তো? উপস্থিত সবাই হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে জানালো তাদের সমস্যা নেই। নবনী সালাম দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই মুহূর্তে কেন জানি তার চাকরিটা টানছে না, বিরক্ত লাগছে। তপ্ত রোদে দাঁড়িয়ে সে রিকশার অপেক্ষা করছে। এমন সময় পাশ থেকে আমান বলে উঠলে, আপনি এখানে? আমার তো এখানেই থাকার কথা, বরং এই প্রশ্নটা তো আমার করার কথা। কাজকর্ম পেলে স্টক করতে এসেছেন? আমান মুচকি হাসলো, একটা কফির জারের দিকে এগিয়ে দিয়ে বলেন, কথাটা আংশিক সত্য। হাসপাতাল থেকে বাসায় ফিরছিলাম, আপনার বাবাকে ফোন দিলে উনি জানান আপনি এখানে, তাই স্টক করতে চলে এলাম। বিরক্ত হলে চলে যাচ্ছি। উফ, যেতে হবে না, আপনাকে অনেকগুলো প্রশ্ন করার আছে। করুন। আমি যেই আপনাকে দেখছি এটা আপনি নন, তাই না? আর আপনি আমার সম্পর্কে এত তথ্য কেন আর কিভাবে পেলেন? আমানের নির্বাক হয়ে ওর দিকে তাকালো। আমার মুচকি হাসলো, একটা কফির জার ওর দিকে এগিয়ে দিয়ে বলে, কথাটা আংশিক সত্য। হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলাম। আমি যে আমানকে দেখছি এটা আপনি নন, তাই না? যা আমার সামনে দেখাচ্ছেন তা সম্পূর্ণ ভুয়া। আর একটা সত্যি কথা বলুন তো, আপনি আমার সম্পর্কে এত তথ্য কেন আর কিভাবে পেলেন? আমার নির্বাক হয়ে ওর দিকে তাকালো। সে যেমন মানুষ ঠিক তেমনটাই নবনীর কাছে প্রকাশ করেছে। কোনো অভ্যুনিতা নেই, মিথ্যা নেই, অহেতুক প্রেম নিবন্ধন নেই। এর বাইরে আবার কেমন রূপ থাকতে পারে, ব্যাপারটা কিছুতেই বুঝে আসে না ওর। সে এবার হতভম্ব হয়ে নবনীর দিকে চেয়ে আছে, কিন্তু নবনীর এতে বিন্দুমাত্র মায়া হলো না। মানুষের উপর থেকে তার সমস্ত মায়া তার অনেক আগেই উঠে গেছে। যা আছে তা মানুষ হিসেবে সামান্য আবেগ। নবনী মনে করে পৃথিবীর সবচেয়ে বড় বোকামো হচ্ছে অন্যকে বিশ্বাস করা। একটা মানুষ যত বড় বিশ্বাস অর্জন করুক না কেন, একদিন ঠিকই সে বিশ্বাস ভঙ্গ করবেই। আমান একবার দীর্ঘশ্বাস ফেলে পাল্টা প্রশ্ন করে, আমার বয়স কত জানেন? 29। এই বয়সে এসে আমি বাচ্চা ছেলেদের মতো প্রেমিকা পটানোর নাটক করব? আপনিই বলুন। করতেই পারেন, প্রেমিকা পটানো নাটক না হলে ভিতরে ভিতরে কিছু না কিছুতে একটা আছে। না হলে আপনি আমাকে বিয়ে করতে চাওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নেবেন?
এটা ভাবলেই আমার শ্বাস আটকে আসছে। আমি একজন ডিভোর্সি, এটা জানার পরেও আপনি আগ্রহ দেখাচ্ছেন। শুধু আপনি নন, আপনার বাবা আরমান খান, বোন ফৌজিয়া, পুরো গোষ্ঠী এত সহজে মেনে নিচ্ছেন। এই 21 শতকে এসে এটাও আমাকে মেনে নিতে হবে? পৃথিবী এত তাড়াতাড়ি বদলে গেল কিভাবে? আশ্চর্য লাগে। আমান যেন একেবারেই থমকে গেল। কফি ঠান্ডা হয়ে আসছে, সেদিকে দুজনের একজনেরও মনোযোগ নেই। আমার ইচ্ছে করছে এখনই মাটির তলায় নিজেকে নিজে ফুটে যেতে। সে তো স্বচ্ছ মনে ওকে ভালোবাসে। মুহূর্তখানেক পর আমানের হঠাৎ খেয়াল হলো নবনীর এতে আপত্তিকর কারণ কি। সে ডিভোর্সি বলে নিজেকে এত ক্ষুদ্র মনে করছে। সে ভাবছে আমার নিশ্চয়ই তাকে করুণা করে বিয়ে করতে চায়। পরিস্থিতি আর মানুষের কাছ থেকে এত বেশি কটূক্তির শিকার হয়েছে যে এই দুনিয়ার সবকিছুই তার কাছে বিষাদ অনুভব হয়। আমান একবার নবীনের চোখের দিকে তাকালো। কি সুন্দর চোখ! চোখের ফাপড়িগুলো হালকা করে কাঁপছে। চোখে মুখে যেন সৃষ্টিকর্তার পরম মায়া ঢেলে দেওয়া। এই মেয়েটি শহরের 100 সুন্দরী শাড়িতে প্রথম হবে না, এমনকি দ্বিতীয়, তৃতীয় কিংবা 100 সম্ভাবনা নেই। আমান তো ওর জন্য সেই সোনার কোটাটি হতে চায়, অথচ মেয়েটা অতীতের বিষাক্ত স্মৃতি থেকে বের হতে পারছে না। ভালোবাসার মানুষকে অনুভূতি বুঝাতে না পারার মতো যন্ত্রণা। আমান সামান্য হাসির চেষ্টা করে বলল, আপনার বাবা এবং বোন মনে করে আপনি অত্যন্ত চৌকস একজন নারী, অথচ আপনি জানেন আপনি কত বোকা। নবীনী ঘাড় ঘুরিয়ে ওর দিকে পাশ ফিরে তাকালো। বাদ দুয়েক চোখের পলক পেলে বলল, কি অদ্ভুত! এই কথাটা আমিও ভাবি। ওদের কোনোভাবেই বুঝাতে পারি না আমি আসলে একজন বোকা মেয়ে। আমার মাথাটা আস্ত সারশূন্যতায় বুদ্ধ। কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমি বোকা? বলতে পারি, তবে এক শর্তে। আমাকে শর্ত দিবেন না প্লিজ। শর্ত, প্রতিশ্রুতি এসব আমি আমার থেকে 100 কিলোমিটার দূরে রাখি। এসব বন্ড মানুষের অভ্যাসের শব্দ। যাই হোক, কিছু বলার থাকলে তা সরাসরি বলুন। আচ্ছা, আমি আপনাকে বলবো, যদি আপনি আমার সাথে কোথাও বসে ঠান্ডা মাথায় একটু গরম কফি খান। আপনার কফিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এই না, ওয়েট, খাওয়ার মতো এখনো গরম আছে। এখান থেকে পশ্চিম দিকের গলিটা পেরিয়ে শুনে শুনে ঠিক 100 পায়ে বলে শহীদ চত্বরে ছোট্ট একটা পার্ক আছে, ওখানেই বসি। আমার মাথা দুলিয়ে সায় দেয়। নবীনী তার কথায় সহজ হয়ে আসছে। মেয়েটার সরলতা তাকে ঠিক এই মুহূর্তে একটা জিনিসে উপলব্ধি করালো। মেয়েটির আসলে লাইফ পার্টনার চায় না, আগে চায় তাকে বোঝার মতো একজন বন্ধু। নিজেকে লুকোতে লুকোতে সে মানুষের ভিড় থেকে অনেক দূরে সরিয়ে ফেলেছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। পার্কের একটা বেঞ্চে বসে নবনী ঠান্ডা কফি খাচ্ছে। ঠিক ঠান্ডা বললে ভুল হবে, হালকা গরম কিংবা কুসুম গরমই বলা যায়। কফি এই অবস্থায় আলাদা একটা স্বাদ আছে, যা আগে কখনো টের পায়নি। গরম কফি ঠান্ডা হলে তখন কফির ফ্লেভারটাই বেশি পাওয়া যায়। হঠাৎ মনে হলো মুখ থেকে কফির জার সরিয়ে এসে উচ্চস্বরে হেসে উঠে। আমার ব্যাপারটা ধরতে না পেরে বোকার মতো চেয়ে আছে। নবনী তখন হাসতে হাসতে বলে, আমান সাহেব, আপনি কি ভাবছেন আমি কেন বোকা? এটা আপনি কিভাবে বুঝেছেন তা জানার জন্য আমি এখানে এসে বসবো। আমান কি জবাব দেবে ভেবে পায় না। নবনীর সাথে সাথে সেও হেসে ফেলে। নবনী আবার বলল, আমি মোটেও এসব জানার জন্য এখানে আসিনি। তাহলে? তখন আপনার সাথে হয়তো কড়াভাবে কথা বলে ফেলেছি। কথাগুলো আপনার কাছে খারাপ লেগেছে হয়তো। তাই এই যে হিউম্যান বিইং, আপনাকে একটু সঙ্গ দিচ্ছি। আপনাকে তখন বোকা বলাটা আমার ভুল হয়েছে। করজোরে আমি মাপ চাই। এবার বলুন, চাকরিটা কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে হয়েছে। কিন্তু এই মনে হবার কারণ? সব ব্যাপারে এত কারণ খুঁজেন কেন? কারণ ছাড়া কি দুনিয়ার কিছু হয় না? না, হয় না। এই দুনিয়ার সব কিছুতেই কারণ থাকে। এই যে ওরা আমাকে চাকরি দিল, ওখানে কারণ আছে। আর যে মানুষগুলো যাচ্ছে
তারও কারণ আছে। আর এই যে আপনি নিজের চেম্বার থেকে ছুটি নিয়ে আমার জন্য কফি নিয়ে দাঁড়িয়েছিলেন, তার পেছনেও কারণ আছে। তাহলে আপনার প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স হওয়ার কারণ কি? নবনী চুপ হয়ে গেল। কিছুক্ষণ শুধু ফ্যাল করে চেয়ে রইল মাটির দিকে। আমান আবার বললেন, সেদিন কিন্তু এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন। সে কারণেই কি আজ ক্ষতটাকে খোঁচাতে চাচ্ছেন? না, আমার নিজের জন্য আমি জানার প্রয়োজন মনে করি না। কিন্তু আপনি শুধুমাত্র এই একটি ঘটনাকে কেন্দ্র করে জীবনটাকে একটা বৃত্তের মধ্যে আটকে ফেলেছেন। আমি সেই বৃত্তের গোলক দাদা আপনাকে মুক্ত দেখতে চাই। আপনার স্বার্থেই আজ আমি জানতে চাই। নবনী আচমকা উঠে দাঁড়ালো। ডানে বামে কোথাও না তাকিয়ে দ্রুত পায়ে সে পার্ক থেকে বের হয়ে যায়। আমান বেঞ্চে বসে পিছন থেকে লজ্জিত স্বরে বলছে, নবনী, আই এম সরি, আমি এভাবে বলতে চাইনি। কিন্তু নবনী কোনো কথাই শুনল না। তার মন আর মুচকি সে কি নিয়ে আরাধনা করে তা কেবল মাত্র সেই জানে। ক্লাসের ঠিক সামনেই দেয়াল হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাতুল, আর তার সামনে ঋতু। রাতুল কিছুটা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি থেকে সেদিন আসার পর আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? আমার আপনাকে নিয়ে। হ্যাঁ, ওনার মতো একটা মানুষের ডিভোর্স কিভাবে হতে পারে? ওনার প্রাক্তন স্বামী বোকা না হলে ওনাকে ডিভোর্স দেয়? ঋতু জবাব দেয়, নকিব ভাই আপুকে ডিভোর্স দেয়নি, আপুই ওনাকে ডিভোর্স দিয়েছেন। নিজেদের কাবিনের সমস্ত দায় থেকে মুক্ত করে দিয়েছেন। আমার ধারণা নবনী আপাও আজও নকিব ভাইয়াকে ভালোবাসেন, তবে তার চেয়েও বেশি করে ঘৃণা। মানে এত ভালোবাসেও ডিভোর্স দিলেন, তাও আবার স্বেচ্ছায়? আমার তো মাথা আউলিয়ে যাচ্ছে। নকিব ভাই আপুকে ডিভোর্স দেয়নি। আমার ধারণা নবনী আপা নকিব ভাইয়াকে ভালোবাসেন, তবে তার চেয়েও বেশি করে ঘৃণা। আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। নবনী আপুর মতো এমন বুদ্ধিমতী মেয়ে যখন এমন সিদ্ধান্ত নিয়েছি, তখন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই মুহূর্তে ঋতু কোনো জবাব না দিলেও ক্লাস শেষে রাতুলকে ক্যান্টিনে ডেকে তার নবনী আপার বিচ্ছেদের গল্পটি শেয়ার করে। নকিবের সাথে নবনীর বিয়েটা মোটামুটি পারিবারিকভাবেই হয়েছিল। বাবা ফরিদ হোসেন নিজে দেখে শুনে বিয়ে দিয়েছেন। পাত্র হিসেবে নকিব খারাপ নয়, অন্তত এই যুগে 10-5টা যোগ্য ছেলের সারিতে প্রথম হবার সম্ভাবনাই বেশি। ফরিদ হোসেন বড় মেয়ের যোগ্য পাত্র পেয়ে মহানন্দে বেশ দুমদাম করেই বিয়ে দিলেন। নবনীর যথাযথ মত আছে কিনা সেই বিষয়ে বাড়ির লোকের খুব একটা ধারণা নেই, তবে সে বলেছিল রাজি। বিবাহিত জীবন নিয়ে দুই পরিবারই মহা খুশি। কথাই বলে সৃষ্টিকর্তা কিছু যুগল নাকি নিজে হাতে বানান। নকিব নবনীকে লোকজন দেখে সর্বদা সেই ভুলিই আড়েছে। দীর্ঘ 2 বছরের সংসার বেশ ভালোই ছিল, তবে হঠাৎ একদিন বিপত্তি বাঁধল নকিবের আনা একটা ছবি থেকে। সেই ছবিতে নবনী একটি ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছে। দুজন মানুষের সামনে একটি মাত্র কফি, তাও নবনীর পছন্দের কফি। নবনী ছেলেটির হাত ধরে আছে। রাতে ঘুমানোর আগে নবনী যখন বিছানা গোছগাছ করতে ব্যস্ত, নকিব এসে ওর চোখে আটকে ধরে বলে ওঠে, তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় সারপ্রাইজ আছে, দেখবে? লাবণ্য নিজের চোখের ওপর থেকে হাত সরিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করে, হঠাৎ সারপ্রাইজ? হ্যাঁ, এই দেখো। সে লাবণ্যর চোখের সামনে ফটোগ্রাফার এগিয়ে ধরে ছবির মানুষ দুটিকে দেখে তার উত্তর দেওয়ার বাসা থাকে না। সে কেবলই শিকারি ভাগের থাবার নিচে আটকে পড়া হরিণ ছানার মতো ফ্যাল করে চেয়ে রইল। নকিব প্রচণ্ড শান্ত মেজাজে তাকে জানায়,
আমার সাথে তোমার এমন সুন্দর ছবি নেই, তাই না বলো? নবনী কম্পিত স্বরে জবাব দেয়, না নেই, কিন্তু ওই ছবি আমাকে দেখবার কারণ কি নকিব? আর এমন বিচ্ছিরি অর্থপূর্ণ ছবি কে তুলেছে, আর কেই বা পাঠিয়েছে? আমার ভীষণ ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ছবি কেন পাঠিয়েছে এখনো বুঝতে পারছো না? আমার আফসোস নবনী, আমি ছাড়াও তোমার জন্য কারো হাত ধরার দরকার পড়ে। নকিব, আমি তোমার বিবাহিত স্ত্রী, বুঝে শুনে কথা বলো। এই ছবির অর্থ ভিন্ন। নবনীকে বিয়ের আগে তাকে না চিনে বিয়ে করে ফেললে নাকি? তুমি কিন্তু আমার আত্মসম্মানে আঘাত দিচ্ছ। আমি তোমাকে এতদিনও কিছু বলেছি? তুমি এই ছেলেটির হাত ধরে বসে আছো, এর আবার ভিন্ন অর্থ হতে পারে। নকিবের এমন কথাবার্তায় নবনী আর টু শব্দটিও করতে পারে না। সে যে ছেলেটির বিষয়ে তাকে বুঝাবে, কিন্তু কি বুঝাবে, কাকে বুঝাবে, সে তার ব্যাখ্যাটুকু শুনতে চায় না। অথচ ছবির ছেলেটার নাম অবধিও নবনী জানে না। একদিন শপিং মল থেকে বের হওয়ার সময় এক ভদ্রমহিলা নবনীর হাতে পায়ে ধরে কান্না করতে শুরু করে। ভদ্রমহিলাটির স্বামী দুর্ঘটনায় আহত হয়েছেন, জরুরিভাবে বি পজিটিভ রক্ত প্রয়োজন। অথচ ভিন্ন ছিন্নমূল মানুষ দেখে এই জগতের একটি কাকপক্ষীও এগিয়ে আসছে না। এসব শুনে নবনী ও মহিলাটির সাথে রক্তদাতা খুঁজতে হন্য হয়ে গেল। শেষমেশ ভার্সিটি পড়ুয়া একটি ছেলেকে পাওয়া যায়, কিন্তু বিপত্তিবাদে রক্ত দেওয়ার পর ছেলেটি বাইরে এসে বেশ দুর্বল অনুভব করে। নবনী তখন তাকে ধরে পাশে একটি কফি শপে বসায়, কিছুক্ষণ বিশ্রাম নিতে দিয়ে নিজে টুকটাক ফলমূল আর জুস কিনে দেয়। ছেলেটির হাত সে ধরেছিল, এ কথা সত্য, তবে তার কারণ ছিল শুধুমাত্র তার শরীরের অবস্থা দেখার জন্য। একজন ডাক্তার না হলেও একজন স্বেচ্ছাসেবক হিসেবে কতটা একটা মানুষের করা উচিত ততটাই এই ঘটনা পর্যন্তই। নকিব অবশ্য খুব বেশি কথা শোনালো না, প্রয়োজনও নেই। নবনী প্রচণ্ড আত্মসম্মানী একটা মেয়ে। সে নিজে যেমন স্বচ্ছ কাছের মতো পৃথিবীটাকে দেখতে ভালোবাসে, তেমনি মনে করেন আশেপাশের মানুষগুলোকেও। নিজের আত্মসম্মানে আঘাত লাগে এমন কর্মের চিন্তা সে কল্পনাও করতে পারে না। কিন্তু এই যে আত্মসম্মানী মেয়েদের এই এক সমস্যা, তাদের অভ্যাস আচরণ কিংবা চরিত্র নিয়ে কেউ শিখিবাগো প্রশ্ন তুললে তা মেনে নিতে পারে না। নবনীও পারল না। কাঠের পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে থেকে নকিবের অনুযোগ শুনে গেল। সেদিন সে নকিবের ভুল ভাঙানোর বিন্দুমাত্র চেষ্টা করল না। ভুল করার যেখানে তার কোনো অপশনই ছিল না, তাহলে কেন ভাঙাবে? ঋতুর কাছে এসব শুনে নবনী আপাকে ঠিক কোনো দাড়িপাল্লায় মাপবে সেটাই বুঝতে পারে না রাতুল। কিন্তু মানুষের একমাত্র সম্পদ তাদের আত্মসম্মান, নবনী আপারও তাই। কিন্তু এ কারণে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে, ব্যাপারটা বুঝে আসে না ওর। ঋতু ওর অবস্থা বুঝতে পেরে আবার বলল, আমি জানি তুমি নবনী আপার গল্প শুনে কি ভাবছ, কিন্তু ঘটনাটা এখানে শেষ ছিল না। এর কিছুদিন পর আপা নকিব ভাইকে নিজে থেকে সেদিনের ব্যাপারে বিস্তারিত চিঠি লিখে রেখে আমাদের এখানে আসতে চেয়েছিলেন। নকিব ভাই পড়ে চমকে যেতেন, হয়তো আফসোসও করতেন, অথচ সেটা হলো না। আপা যেদিন চিঠি লিখেছিলেন সেদিন দুর্ঘটনাক্রমে জানতে পেরেছিল নকিব ভাইয়া তার প্রাক্তনের সাথে বেশি যোগাযোগ করেছিলেন। প্রাক্তনের ব্যাপারে আপা জানতেন, কিন্তু গভীরতা তার জানা ছিল না। সম্ভবত ওনার প্রাক্তন সব কিছু ঠিক করে নিতে চাইছিলেন, যে কারণেই হোক উনি নিজের দোষ লুকিয়ে বরং আপার আত্মসম্মানে খোঁচা মেরেছিলেন। অবশেষে এসব জানার পর আপাও বাড়ি ছেড়ে চলে এসেছেন। 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স লেটারও পাঠানো হলো। জানো রাতুল, নকিব ভাই কিন্তু এখন নিজের ভুল বুঝতে পেরে আপার কাছে অনেকবার ফিরে আসতে চেয়েছেন, কিন্তু আপা জায়গা দেননি। যে বিশ্বাস তার ভেঙেছে, আবার জোড়াতালি দিয়ে সারা জীবন মনের ভিতর পুনরাবৃত্তির ভয় নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। আমার আপা এমনই, তাকে পৃথিবীর কোনো দাড়িপাল্লায় মাপা যায় না, হিসাব করা যায় না। নবনীর জায়গায় হয়তো সে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল, নকিব ভাইকে মনে মনে ভালোবেসে গেলেও সে ভালো থাকতে পারবে।
কিন্তু আবার একসাথে থেকে আজীবন মানুষটার কথা কিংবা আজকে ভিতরে ভিতরে সন্দেহ করতে হবে এমন পরিস্থিতিতে নবনী সুস্থ থাকতে পারবে না, কখনোই না, রাতুল বলল। এজন্যই উনি হামান ভাইকে বিশ্বাস করতে পারছেন না। জগতে আসলে এমন কিছু মানুষ থাকে যারা সহজে কাউকে নিজের মনে জায়গা দেয় না, আবার যাকে একবার দেয় তাকে পুরোটা দিয়ে নিজেকে শূন্য করে ফেলে এমনভাবে যে মানুষের মন একবার ভেঙে যায় সে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারে না। শেষ বিকেলে বাসায় ফিরে ঋতু তার বোনের ঘরে ঢুকে দেখে নবনী ঘরে নেই। বারান্দার দরজা খোলা দেখে সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় মাঝারি সাইজের ক্যানভাসে একটা দুলাইতে একটা মস্তিষ্ক চাকানো। চোখ আর চুলের অবস্থা দেখে বোঝা যায় এটি কোনো মেয়ের ছবি হবে। তবে বিশ্বাস মুহূর্তে খুব বেশি থাকলে আর না হলে খুব মন খারাপ থাকলে ঋতু বোনের দিকে এগিয়ে গেল। নবনের দুই চোখ লাল হয়ে আছে। কিছুক্ষণ আগেই যে মেয়েটা অঝরে কান্না করেছিল তাই স্পষ্ট। আপা, এই ভদ্রলোকটি আমাকে নিয়ে কেন খেলছে ঋতু? আমি তাকে কেন বিশ্বাস করতে পারছি না? আর কি করা উচিত একটু বলে দে না। নবনীর দুই চোখ লাল হয়ে আছে। কিছুক্ষণ আগেই যে মেয়েটা হজরে কান্না করে ছিল তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। ঋতু ক্ষীণ কণ্ঠে ডেকে ওঠে, আপা, আচ্ছা আমাকে বলতো এই ভদ্রলোকটি আমাকে নিয়ে কেন খেলছে ঋতু? আমি তাকে কেন বিশ্বাস করতে পারছি না? আমার কি করা উচিত একটু বলে দে না। নবনী বোনকে জড়িয়ে ধরে এমনই মধুর বিরহে আর্তনাদ করে ওঠে। সেই বিরহের সুর স্বয়ং ঋতুর বুকের মাঝখানেও গিয়ে আঘাত করল। ঋতু কোনো জবাব দিতে পারে না, কেবলই অধোমুখী হয়ে নীরবে বোনকে সাপোর্ট করে যায়। নবনী আবার বলল, এই আমার নামক ভদ্রলোকটি আমার সামনে মুখোশ পরে আছে, তাই না? তুই সত্যি করে বল ঋতু। না আপা, উনি নিতান্তই ভদ্রলোক। আমার ভাইয়া শুধু তোমাকে ভালোই বাসে না, বরং তোমার জন্য তার ভিতর যথেষ্ট পরিমাণ শ্রদ্ধাবোধ আছে। আমি কি বলি আপা, আমার ভাইয়ের ব্যাপারে একটু ভেবে দেখতে পারো, তুমি ঠকবে না। আমার চোখের সামনে থেকে সরে যা তো, বিরক্ত হচ্ছি। আপা, তুমি সবসময় এমন আচরণ করতে পারো না। আমি তোমার ছোট, ঠিক আছে, কিন্তু একেবারে বাচ্চা নই। ভালো মন্দ চেনার ক্ষমতা আমারও আছে। তাই তোমার জন্য আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি তোমাকে সেই সিদ্ধান্তই দেবই। বুঝতে পেরেছ? হ্যাঁ, অনেক বুঝেছি। তুমি এত ভয় না পেয়ে একবার আমান ভাইয়ের সাথে স্বইচ্ছায় কথা বলে দেখো। নিজের মনকে একটু সহজ করেই দেখো। জীবনে একবার ঠকেছ বলে কি সারা জীবন সেখানেই থেমে থাকবে? একবেলার খাবার পছন্দ না হলে সারাদিন পেট খালি রাখো? নিশ্চয়ই না। তাহলে জীবনের সিদ্ধান্ত এমন অবুঝ কেন আপা? এতকাল তুমি আমাকে জীবনের ব্যাপারে বড় বড় পরামর্শ দিয়ে এসেছ, আর আজ নিজেই অবুঝের মতো করলে হবে? নবনী সংস্কৃত চোখে বোনের দিকে তাকায়। সে তো খুব ভালো করেই জানে নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যকে জ্ঞান দেওয়া কত সহজ। সেই বিষয়টি নিজে মুখোমুখি হওয়াটা ঠিক কতটা কঠিন। অধিকাংশ মানুষ জীবনের অর্ধেক সময় পার করে দেয় একজন উপযুক্ত জীবনসঙ্গীর জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে, আর বাকি জীবন পার করে সেই সঠিক মানুষের জায়গায় অন্য কাউকে জীবনে পেয়ে ভুগতে। বেশ কিছুদিন কেটে যাবার পরেও নবনীর পক্ষ থেকে বিশেষ সাড়া পাওয়া গেল না। তাকে নিয়ে আর আমানের বাড়িতেও কথাও ওঠে না। বিশেষ করে ফৌজিয়া সবসময় মেয়ে পক্ষের কথা চেপে রাখে। না দেখেও উপায় নেই, তার চেপে রাখা একমাত্র ভাই জীবনে প্রথম কোনো মেয়েকে এত ভালোবেসেছে, কিন্তু নবনীর এতে সম্মতি নেই। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার দুঃখ সে গোপনেই ভয়ে বেড়ায়। তাই এবাড়ির সবাই জানে নতুন করে তার ব্যাপারে আলাপ উঠলে আমানের দুঃখ বাড়ানো ছাড়া কমবে না। রাতে খাবার সময় ডাইনিং টেবিলে আমানকে পাওয়া গেল না। সে হাসপাতাল থেকে ফিরে রুমে এসে শুয়ে পড়ে। অন্য দিন হলে ঘণ্টাখানেক টিভি দেখত, কিন্তু গত 3 দিন সে টিভির ঘরে ঢুকছে না। ফৌজি একটি প্লেটে খাবার তুলে ভাইয়ের রুমে ঢুকলো। আমান তখন কপালের ওপর ডান হাত বাজ করে
দূরে শুয়ে আছে। ফৌজিয়া খাবারের প্লেটটা পাশের টেবিলে রেখে বলল, তুই ডাক্তারে পাস করেছিস কিভাবে বলতো? পরীক্ষার সময় টুকলি করেছিলি নাকি? আচমকা বোনের মুখে এমন প্রশ্ন শুনে আমার বসে রইল। প্রশ্নের কারণ খোঁজার চেষ্টাও করলো না। ফৌজি আবার বলে, নিজে ডাক্তার হয়ে মানুষকে নানান চিকিৎসা দিয়ে বেড়াস, অথচ তোর খাওয়া দাওয়া কোনো ঠিক নেই। এটা কোনো কথা? তুই কি বাচ্চা ছেলে? আমার কুড়ি বা ছেলেদের মতো খাবার বিমুখ হয়ে গেছিস? মনের কথায় আমান হেসে ফেলে। সে নিজেও জানে এসব তার মানায় না। বিরহের শোকে তার যে খাবারের প্রতি অনীহা তৈরি হয়েছে এমনটাও নয়। মানুষের খাবার গ্রহণের একটা মস্তিষ্ক থিওরি আছে। বিজ্ঞানসম্মত প্রমাণ না থাকলেও আমাদের দাদা খুব করে কথাটি বিশ্বাস করতেন। মানুষের স্বভাবের মাসের 15 দিন খাবারের প্রতি প্রচণ্ড টান থাকে। সবসময় ক্ষুধা ক্ষুধা অনুভূতি আসে, মনে হয় কি খাই। আবার 15 দিন ঠিক তার উল্টো, সেই মুহূর্তে 3 বেলা খাবারেও বদহজম হয়ে যায়। আপা, আমি কি ভালোবাসি? যদি ভালো না বাসতাম তবে নিজের প্রতি আফসোস থেকে শোক পালন করতাম। কিন্তু আমি তো তাকে নিজের সমস্ত অনুভূতি দিয়েই ভালোবাসি। এক বিন্দু স্থান ফাঁকা রাখার সুযোগ সেখানে নেই। কোনো আফসোসে শোক পালন করব বলতো? বাইয়ের কথা শুনে ফৌজিয়া মুগ্ধ হয়ে যায়। তার হঠাৎ মনে হচ্ছে ভালোবাসার অনুভূতিটা আসলে এরকম পরিণত বয়সেই আসা উচিত। এতে যাকে আমি ভালোবাসবো তার জন্য আসমান সমান সম্মান চলে আসবে। কারো প্রতি কারো অভিযোগ থাকে না, অনুরাগ থাকে না। সে বাইকে জানায়, নবনীর নারাজ হবার যথেষ্ট কারণ আছে। এর জন্য শুধুমাত্র তুই দেয়। তুই কি জানতিস না যে ঋতুর বড় বোন আছে? আমরা ঋতুকেই তোর জন্য দেখতে গেছিলাম, এসব বলিনি। তারপরেও ছোট বোনের সামনে স্যাবলার মতো বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলি। একজন ডিভোর্সি মেয়ে হিসেবে ওর কেমন অনুভব হতে পারে তোর বোধ হলো না? বোধ হলে কি সামনাসামনি বলতাম? সারা জীবন পড়াশোনা করে এত স্বল্প সময়ে নামি ডাক্তার হয়েও আমি যে পাশাপাশি এত বড় গাধা হয়ে উঠব আগে কি জানতাম? সে বিছানা ছেড়ে নেমে আসে। ফৌজি আপার সামনে দাঁড়িয়ে তার গায়ে আলতো করে বলে, আপা, আমি নমনীর সিদ্ধান্তকে সম্মান করি। তোমার স্বামী অর্থাৎ সাইমন ভাইয়া যখন অ্যাক্সিডেন্টে মারা গেলেন তখন তোমার কি পরিমাণ স্ট্রেস গেছে আমি জানি। ওর তো প্রায় একই, তাই না? তবে আপা, আমি ঋতুকে চেনার আগেই নবনীকে চিনি, পছন্দ করি, এটাই সত্যি কথা। ওকে আমি এত বেশি ফলো করেছি যতটা ডাক্তারি বইগুলোকে করতাম। মানে কিভাবে? সে কথা ওকেই জানাবো। তাহলে এরপর কি করবি? ও কি তোর কথা শুনবে? সে নিজেই আমার সাথে দেখা করতে চেয়েছে। কি বলিস? কখন? আজ ভোর 6:30টায় হঠাৎ ওর কল। মোবাইলের রিংটং শুনে ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি নবনীর কল। রিসিভ করলাম। ওর নাম ধরে ডাকতে হেসে ফেলল আর বলল, আপনি সত্যিই ভদ্রলোক। না হলে গোপনে কবে কবে আমার নাম্বার নিয়েছেন, অথচ আজ অবধি কল দেননি। আপনার সাথে দেখা করতে চাই, সময় হবে? ওর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। কাল বিকেল 5:30টায় ওর অফিসের ওদিকটা সেই পার্কটাতে, যেখানে সেদিন ও হুট করে ওর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। কাল বিকেল 5:30টায় ওর অফিসের ওদিকটায় সেই পার্কটাতে, যেখানে সেদিন ও হুট করে রেগে চলে গেছিল। অদ্ভুত সুন্দর ব্যাপার, তাই না আপা? আমানের চোখে মুখে যেন তারার মতোই আনন্দটুকু ফুটে উঠেছে। ব্যাপারটা বুঝতে পেরে ফৌজিয়া বলল, তুই সত্যি ওর প্রতি এত দুর্বল হয়ে গেছিস? অবাক হচ্ছি। আমি কি একটু বেশিই ছেলে মানুষই করছি আপা? তা তো একটু করছিসই, তবে পুরুষের মাঝে প্রিয়জনের জন্য এরকম একটু একটু পাগলামি থাকা ভালো। সবাই তো আর তোর মতো করে হাল্লাত দেখায় না। তারা তো নিজের পুরুষত্বের ঠাটবাট বজায় রাখতে ব্যস্ত। তোর দুলাভাইকে দেখিসনি?
তুই যে তাদের ব্যতিক্রম, এই নিয়ে তো বোন হিসেবে আমার গর্ব করা উচিত। দুলাভাইয়ের কথা উঠতে আমানের খেয়াল হয় ফৌজিয়া আপাকে পুনরায় বিয়ে দিতে কি দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি তাদের হতে হচ্ছে। তবে ক্যাফার যন্ত্রণাগুলো খুব কাছ থেকে দেখার ফলেই তার নবনীর প্রতি এত দুর্বলতা প্রকাশ পাচ্ছে কি জানি। মানুষের মন কত কারণে কত দিকে গলিত কিংবা মথিত হয়। তবে যাই হোক, নবনীকে সে ভালোবেসে ফেলেছে সাংঘাতিক রকমের ভালোবাসা। এই সত্য বিন্দুমাত্র শূন্যতা নেই। ফৌজি আপা ঘর থেকে বের হয়ে গেলে সে বিছানায় শুয়ে শুয়ে ভাবে আগামীকাল নবনীর সাথে দেখা করতে গেলে সে কিভাবে যাবে, শুরুতে কি কথা দিয়ে আলাপ করবে। দুচোখবর্তী স্বপ্ন নিয়ে একদিকে এমন ঘুমোতে পারছে না, অন্যদিকে নবনীর সম্পূর্ণ চুপচাপ। আগামীকাল যে সে নতুনভাবে কিছু করার সুতুটি বুনতে যাবার পরিকল্পনা করছে, এ নিয়ে বিন্দুমাত্র ভাবান্তর তার নেই। মানুষের জীবনে দ্বারাপাতের এই এক নিয়ম, প্রথমবার যা কিছু শুরু করে তীব্র উচ্ছ্বাস আর আবেগে নিজের সবটুকু অনুভূতি দিয়ে তা উপভোগ করে, কিন্তু সেই অনুভূতির জোয়ারে যদি ভাটা পড়ে যায় তবে শতভাগ সুযোগ এলেও তার বিশেষ আগ্রহ জন্মায় না। নবনীরও তাই হলো। অনেক রাতে ঘুম ডুলুমুলু চোখে যখন সে বালিশে মাথা রাখে তখন হঠাৎই মনে হলো, লোকে বলে বেশি বয়সে পুরুষেরা প্রেমে পড়লে নাকি তাদের ধ্যান জ্ঞান সবটুকু দিয়েই প্রেমে পড়ে। আমান কি সেই শ্রেণীর পুরুষ? যদিও মানুষটার বয়স খুব বেশি নয়, তবে সে কৈশোর বয়সে পুরুষেরা সাধারণত প্রেমে পড়ে, সেই বয়সে আমার ছিল প্রেম বিমুখ। পরদিন দুপুরের পর অনেকবার গোসল নেয় নবনী। সর্বোচ্চ গতি চালু করে চেয়ারে বসে চুল ছেড়ে দিয়ে চুল শুকায়। যদিও অন্যান্য দিন কখনোই সে প্রেমের গতি বাড়ায় না। হাজার গরম পড়ল, মেয়ের এমন হঠাৎ পরিবর্তনে নবনীর মা অবাক হলেন। অবাক হওয়া মাত্র শতভাগ হয়ে সীমানা ঠেকল যখন বিকেলবেলা হালকা গোলাপি রঙের শাড়ি পরে একটা ব্লাউজ হাতে নিয়ে নবনী তার মাকে ডেকে বলে, আমি কি আগের চেয়ে একটু মুটিয়ে গেছি? এই ব্লাউজ আমার গায়ে সুন্দর দেখাচ্ছে না কেন বলো তো? তোর বেগম কিছুক্ষণ মেয়েরা আপাতত চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু মেয়ে শরীরে বিষয়ের পরিবর্তন খুঁজে পেলেন না। পরিবর্তন যা ঘটার শুধুমাত্র নবনীর চোখে মুখেই বসছে। হরু বেগম ডান পাশ নেড়িয়ে টেনে টেনে জিজ্ঞেস করলেন, আমার সাধ্যি থাকলে তোকে সোনার কোটায় যত্নে তুলে রাখতাম রে মা। আমার মেয়ে তো আল্লাহর দুনিয়ার সবচেয়ে সুন্দর ফুল, তোকে সুন্দর দেখাবে না? তরু বেগম নবনীর আরো কাছে এগিয়ে গেলেন। তারপর মেয়ের থুতনির নিচে হাত রেখে মাথা উঁচু করে বেশ কয়েকটু চুমু এঁকে দিলেন তিনি। আমার লক্ষ্মী মেয়েটা, আল্লাহ তোকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। খবরদার মা, আমাকে এই বদদোয়া দিবে না একদম। 30 বছরের আগে তোমার এই দুনিয়ার প্রতি আমার বিরক্তি ধরে গেছে। আরো 1000 বছর বাঁচার দোয়া কোনো বিবেকে করছো? আমাকে আরো কষ্ট দুঃখ পেতে বলছো তুমি? এক্ষুনি তোমার এই বদদোয়া ফিরিয়ে নাও। অরু বেগম বেবাচেকা খেয়ে গেলেন। এই দুনিয়ার সব মেয়েরাই তাদের সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দোয়াটি করেন, তিনিও করেছেন। এই দোয়া বদদোয়া কিভাবে হতে পারে? কোনোভাবেই তিনি দোয়া ফেরত নিতে পারবেন নাকি? এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে নবনী আবার বলল, ফেরাবে না? কিন্তু আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। ঈদের কাছে হেরে গিয়ে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বিড়বিড় করে বলল, 1000 বছর না হোক, অন্তত 100 বছর এর চেয়ে আমি কমাতে পারবো না। কথা বলতে বলতে শেষের দিকে তার কণ্ঠস্বর একরকম জড়িয়ে গেল। নবনী আড়ালে ঠিক করে হেসে দেয়, কিন্তু সামনাসামনি প্রসঙ্গ পাল্টে মাকে আবার জিজ্ঞাসা করে, আমি সত্যিই মুটিয়ে গেছি। এই শাড়িতে কি আমাকে ভালো লাগছে না? লাগছে তো, কিন্তু হঠাৎ এত সুন্দর করে শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আমানের সাথে দেখা করতে। যে সেদিন ঋতুকে দেখতে এলেন, তারপর সবার সামনে হঠাৎ করে বলে উঠলেন নাকি উনি নাকি আমাকেই বিয়ে করবেন। তোমার মনে আছে মা সেই আমান?
বিস্ময়ে অরু বেগমের দুই ঠোঁট হা হয়ে সামান্য দূরত্ব তৈরি হলো। অবনী আবার বলল, ঋতুকে দেখতে আসাটা একটা উপলক্ষ মাত্র। তুমি জানো, তুমি আমান সাহেবকে আগেই না করে দিয়েছিল। ওদের দুজনের পরিকল্পনা ছিল ঋতুকে দেখতে এসে আমান নিজে থেকে রিজেক্ট করবে, আর তোমার ঋতু হবে তাই মুক্ত। তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন বোঝার দরকার নেই, আর বিস্তারিত তোমাকে বলতে ইচ্ছে করছে না। আমার দেরি হয়ে যাচ্ছে। কপালের টিপটা ঠিক জায়গায় আছে কিনা দেখো। নবনী মাকে বললেও নিজে নিজে আয়না দেখে শাড়ি টিপ সবটা যাচাই করে নেয়। তারপর ডানে বামে কোনো দিকে না ফিরে সোজা বের হয়ে গেল। বেঞ্চে বসে আমান বারবার গাম মুছছে। 5টা বাজার ঠিক 27 সেকেন্ড আগে সে উপস্থিত হয়েছে। নবনী তাকে প্রথমবারের মতো নিজে থেকে ডেকেছে। মোক্ষম সময় দেরি করাটা মোটেও উচিত হবে না, কিন্তু যার জন্য এত ত্যাগ সেই নবনী কোথায়? সুখ চোখের ছাতক পাখির মতো এদিক ওদিক ফিরে ফিরে তাকায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত নারীটিকে দেখা যায় শাড়ির সামনে অংশ সাবধানে ধরে রিকশা থেকে নামছে। কি ভীষণ মিষ্টি দেখাচ্ছে তাকে। বিশেষ চাকচিক্য নেই, কৃত্রিমতা নেই। যেটুকু চোখে উপলব্ধি করা যায় ঠিক ততটাই সুন্দর। আমাদের খুব ইচ্ছে করছে ওকে চেয়ে চেয়ে দেখতে, কিন্তু বেশিক্ষণ তাকালো না। নবনীর চোখে চোখ পড়ার আগে সে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয়। খুব বেশি প্রিয় দিকে নাকি বেশিক্ষণ তাকাতে নেই। তাকালে নাকি সেই মুহূর্তেই সেটা নিজের করে পেতে ইচ্ছে করে। এই দোষেই তো মানুষ বাগানের সবচেয়ে প্রিয় ফুলটা ছিঁড়ে ঘরে তুলে আনে। নবনী ঠিক ওর পাশেই বসলো। ভালো মন্দ কেউ কোনো প্রশ্ন করে না, শুধু নবনী হঠাৎ সরাসরি প্রশ্ন করে উঠল, আমাকে সত্যি সত্যি বলুন তো, এবার আমাকেই কেন বিয়ে করতে চান? কি কেন এত পছন্দ আপনার? আমি কি রূপকথার হুরপরি? হুরপরি দেখার সুযোগ আমার কখনোই হয়নি, কিন্তু উপন্যাসের রূপকথার মতো আপনার নির্বিকার স্বীকারোক্তি শুনেছিলাম। উপন্যাসের রূপকথা? তবু বেঁধে রাখি মন। উপন্যাসের রূপকথা কখনো সময় পেলে পড়ে নিয়েন। ঠিক যেন আপনারই অনেক রূপ কারণে আপনাকে আমার ভালো লেগে গেছিল। ঠিক বুঝলাম না, একটু সহজ করে বলুন। সেদিন আপনার প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স হয়েছিল। আপনি মাঝারি সাইজের কয়েকটি লাউস টানতে টানতে স্লিবকের 8 নম্বর রোডের মোড়ে দাঁড়িয়ে আপনার বাবাকে ফোনে বলেছিলেন, বাবা, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেল মাত্রই কিছুক্ষণ আগে। আমি সব ছেড়ে চলে আসছি। অফিসিয়াল ডিভোর্স, ব্যাপারে শুধু সাইন করা বাকি। তুমি কি আমাকে তোমার ঘরে আমার প্রাপ্য সম্মান বাবদ একটু ঠাঁই দিবে? আর না পারলে বলো, আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। নবনী যেন কিছুটা হকচকিয়ে গেল। মানে ওই ভদ্রলোক ক্লাস 6-এর বাচ্চার মতো গড় করে সেদিনের কথাগুলো হুবহু উগরে দিচ্ছে। আমান আবার বলতে থাকে, ঠিক সেই সময় আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আমি আপনার বাবার সাথে আরও প্রায় মিনিট 2-এর মতো কথা বললেন, তারপর রিক্সা ডেকে চলে গেলেন। রিক্সাতে ওঠার সময় আপনার সাথে আমার চোখাচোখিও হয়েছিল। আরে সত্যিই তো, একটা ছেলেকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তবে আমাদের বাসায় এসে সেদিন গিয়েছিলেন, সেদিন চিনতে পারলাম না কেন? কারণ আপনি তো সেদিন শুধু একটা মানুষকে দেখেছিলেন, আমাকে নয়। হঠাৎ ডিভোর্স হয়ে যাবে, স্বামীর ঘর ছেড়ে এসে বাবার কাছে কল দিয়ে একটু আশ্রয় চাই, সেই মুহূর্তে লক্ষ্য করবেই বা কীভাবে? আপনার জানা প্রয়োজন আমার ঠিক সেই মুহূর্তে আপনার প্রতি মুগ্ধতা সৃষ্টি হয়েছিল। এমন কঠিন মুহূর্তে এত শক্ত থাকতে পারে, তার ধৈর্য শক্তি কতখানি তা একজন ডাক্তার হিসেবে আমি ঠিকই অনুভব করতে পারি। আর এর সাথেও টের পাই আপনি ভিতরে অনুভূতিগুলো কত গোপনেই চাপা দিয়ে রাখতে জানেন। জানি না কেন সেদিন আপনাকে ওইভাবে সত্য কথা বলতে দেখে আমার ভালো লেগে গেছিল। আপনি তোমাকে জিজ্ঞেস করেন আমাকে ভালোবাসার নির্দিষ্ট কারণ কি, তবে আমি হয়তো স্রেফ এটুকুই দেখাতে পারবো,
নবনী কিছুক্ষণ চুপ করে রইল। পৃথিবীতে এতদিন বোধ হয় তার জন্য এই অদ্ভুত পুরুষটি অপেক্ষা করেছিল। এই মানুষটির সাথেই তার মিল বন্ধন জুড়ে দিতে এতগুলো দিন এতগুলো বাকের খেলা করলেন। নবনী উত্তর খুঁজে পায় না। এরপর এই যে আজ এখানে, আমি জিজ্ঞাসা করেছি আমাকে ফলো করার ভূত মাথায় ঢুকলো কবে থেকেই? আপনি ঠিক কেমন জানেন কোনো কোকোনাটের বাইরে শক্ত, ভিতরে কোমলতায় ছোঁয়া। আর এমন মেয়েরা শত জোরেও নিজেকে এবং পরিবারকে আগলে রাখতে জানে। তবে হাল ছাড়েনি। আপনার প্রাক্তন শ্বশুরবাড়িতেও কৌশলে যোগাযোগ করে ইনস্টাগ্রামে আপনাকে ঠিকই খুঁজে পেয়েছিলাম, আর সেখান থেকে ফেসবুকের লিঙ্কও। এই তো সেই থেকেই আবার স্টক করা শুরু। আপনি অনেক ভারী ভারী কথাটি স্ট্যাটাস দেন। প্রথম আমার বুঝতে অনেক প্যারা খেত, এখন শিখে গেছি। আচ্ছা ওয়েট, কী হলো আবার? আপনি ভাবছেন তবে কি প্ল্যানিং করে আমি ঋতুকে দেখতে গিয়েছিলাম? জবাবে নবনী মৃদু হাসল। সেই হাসিতে যে আমানের প্রশ্নের নির্বুদ্ধিতাকে প্রকাশ করা হলো তাই স্পষ্ট। আমান ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। ব্যাপারটা কি হলো সে প্রশ্ন করার আগেই নবনী জানায়। নবনীকে এতটা বোকা ভাবলেন আমান সাহেব? আমি খুব ভালো করেই জানি এটা তো যদিও আমার মনে হয় ঋতুকে আপনি দেখতে আসতেন না, কিন্তু আমার বোনের জন্যই আপনি আসতে বাধ্য হয়েছেন, এই তো? আমার চোখের দৃষ্টি আরও প্রহস্ত ওর দিকে তাকালে ঘটেছে নবনীর বুদ্ধিমত্তায় সে যেন আরও একবার মেয়েটির প্রতি চরমভাবে দুর্বল হয়ে গেল। এটা সত্যের প্রেমে পড়ার ব্যাপারটা যে কতটা মধুর তা এই মুহূর্তে সে টের পাচ্ছে না। কে আর হাতছাড়া করাই যাবে না। এক্ষুনি কি নবনীকে আবার বিয়ের প্রস্তাব দিবে? চোখের দিকে তাকালে তো মেয়েটি চোখে চোখ রাখতে ওর কেমন কান্না পাচ্ছে। পেশাগতভাবে সে একজন ডাক্তার, অথচ নিজের ভিতরকার অজানা অসুখের হাদিসে দিচ্ছে। আমান সাহেব, ভালোবাসার কাছে মানুষ এত সরল হয়ে যায় কেন? আমি জানি না নবনী। চোখের জল অনেক মূল্যবান একটি সম্পদ, তাকে এভাবে অনাথরে ফেলবেন না প্লিজ। আপনি সত্যি একজন চমৎকার মানুষ। কেন জানেন? মানুষেরা তার কাছের মানুষদের কাছে নিজের কাছে আবেগকে লুকোতে পারে না, প্রকাশ করে ফেলে। এই যেমন আপনি। নবনী, আমি সারা জীবন আপনার সাথে এইভাবেই পাশাপাশি থাকতে চাই। আপনি কি আমাকে সেই অধিকার দিবেন? যদি বলি আমার আরও কিছুদিন সময় প্রয়োজন। হ্যাঁ, আরও। আমার যেন মুহূর্তে আটকে উঠে আশা নিয়ে সে আজ নবনীর সামনে উপস্থিত হয়েছে, অথচ ক্ষণিকে সে আশা ছাই হয়ে উড়ে গেল হাওয়ায়। সে হাওয়ার পিছু আমান ছুটবে কি করে? ডিভোর্সি মেয়ে মানেই দুর্বল নয়, আর চাক্ষুষ প্রমাণ নবনী কি কঠোর, কত উঁচুতে তার আত্মসম্মান। ডিভোর্সি মেয়ের জন্য পাত্র ফেলেই তাবিজের মতো ঝুলে যাবার স্বভাব থেকে সে শত শত ক্রস দূরে বসবাস করে। ক্ষীণকণ্ঠে সে জবাব দেয়, আপনি যখন আমার সাথে আবার দেখা করতে চেয়েছেন, আমি নিশ্চিত আপনি আমার চেয়ে কয়েক গুণ খোঁজ খবর নিয়েই এখানে এসেছেন। পর সুন্দর করে শাড়ি পরে কপালে টিপ দিয়ে অভিনব এক মায়াবিনী রূপে আমার সামনে আপনি বসে আছেন। সেটার কারণও নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। আপনি আমাকে পছন্দ করেন। এর চেয়ে দ্রব্য সত্য এই মুহূর্তে আপনার তরফ থেকে আর কিছু নেই। নবনী শুধু মুচকি হাসল, কিন্তু আমানের কথায় বিন্দুমাত্র প্রতিবাদ করল না। প্রসঙ্গ পাল্টে সে আমানকে বলে, জানেন, আপনি আমাকে যতটা সাহসী ভাবছেন ততটা সাহসী আমি নই। ভীষণ প্রিয় বস্তু, প্রিয় মানুষকে আমি ঠুনকো কারণেই হারিয়ে ফেলি। প্রিয় বস্তুগুলো আমার আয়ত্তে থাকে না। আর ঠিক এ কারণে এই নবনীর কোমলতার ভিতরে একটা বিশাল বড় ভয়ের দানা বসবাস করে। এই যে আমার মন খারাপ হয়ে গেল, আমার ইদানিং এভাবেই হুটহাট মন খারাপ হয়, কান্না পায়, তখন ভীষণ করে আমার মাকে দেখতে ইচ্ছে করে। আমি কি আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসব? আপনি কি সুন্দরভাবে বুঝে গেলেন আমান সাহেব। আপনাকে আমিও সত্যিই পছন্দ করি, স্বীকার করছি। আমাদের খুব ইচ্ছে হলো নবনীর হাতের আঙ্গুলগুলো
ধরে রাস্তা অবধি হেঁটে যেতে, কিন্তু সাহস করে আর বলা হলো না। নাম তোর সাথে ধাক্কা লেগে গেল। মিতু তখন মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত। নবনী তার দিকে চোখে চেয়ে জিজ্ঞাসা করে, সারাদিন ওর সাথে ক্লাসে দেখা হয় না তোর? কি বলো আপা, আমি তো জাস্ট একটা দরকারি কথা বলছিলাম, আর কি। তুমি সবসময় আমাকে এমন সন্দেহ করো কেন? সন্দেহ করছি কোথায়? যা সত্য তাই বললাম। প্রেমে পড়ছিস তো, তাই পরিবারের সবাইকে শত্রু মনে হচ্ছে। আমি তোমাদের শত্রু বলছি? অবশ্যই, প্রেমে পড়লে মেয়েরা পরিবারকে মনে করে শত্রু। বাবা মা কি মনে হয় তালি ভাই হয়ে যায় খুনি আলেকজান্ডার, আর বোনকে ভাবে দুঃসম্পর্কের ননদ। তারাই তার ভালোবাসার পথের প্রধান কাঁটা। শুধুমাত্র প্রেমিক পুরুষটি তার মন বুঝায়, বাকিরা নির্বোধ। আচ্ছা এবার সর, মায়ের সাথে জরুরি কথা আছে। কিন্তু মা তো এখানে নেই। কোথায় গেছে তুমি দেখোনি? বাইরের বাগানে। নবনী আর কথা বাড়ায় না, ছুটে আবার বাইরে বেরিয়ে আসে। উদাস হয়ে গাছে পানি দিচ্ছেন দুশ্চিন্তায় মগ্ন এই মানুষটা। নবনী কোনো কথা না বলেই মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তরু বেগম গাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালেই তার চেহারার এক কাছে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? নবনী মায়ের গালে হালতো করে চুমু খায়। মায়ের চোখে মুখে যে আনন্দ চিকরে পড়ছে তা তো ওর বেগম ঠিকই অনুভব করতে পারছেন। পর যেন তার নবনী হাসছে, দুই চোখ ছলাছল করে ওঠে। নবনী সেভাবে মাকে জড়িয়ে ধরে জানায়, মা, আমার মনে হলো আমার বিয়ে করা উচিত। ছেলেটার সাথে মিশেছি, হেঁটেছি, ওর ধৈর্যের পরীক্ষাও আমি নিয়েছি। হি ইজ এ নাইস গিয়ে। তুই সত্যি বলছিস? নবনী ঠোঁটের কোনো মৃদু হাসির রেখা টেনে জবাব দেয়, মা, তুমি তোমার মেয়েকে খুব ভালো করেই জানো। আমাকে কেউ বিন্দুমাত্র অসম্মান করবে এমন ব্যক্তি স্থান থেকে আমি 100 মাইল দূরে সরে যাই। রাতে আমার যেটা ঘটেছে তার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই, কিন্তু আমারও যদি সেই একই পথে হাঁটে তবে আমি হয়তো থেমে যাব। বারবার মানুষকে ভরসা করা যায় না, এতটা সহ্য ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেন নাই। আর এই বিষয়টা জেনে বুঝেই আমি আমার ফাহামিকে কাছ থেকে জানার চেষ্টা করেছি। তার সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়ে তবেই আমার এই সিদ্ধান্ত। তোর সিদ্ধান্তে আমি ভীষণ খুশি হয়েছি মা। আমার ফোন কই? ফোনটা দে না, আমি এখনই কল দিয়ে তোর বাবাকে খুশির খবরটা জানাতে চাই। মায়ের খুশি দেখে নবনী মুচকি হেসে মাকে মোবাইল ফোনটা এগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ঢুকে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। যেভাবে শাড়ি পরেছিল সেটা সেভাবেই পরে জানালার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সন্ধ্যায় নেমে আসা আলো যেন ঠিকরে পড়ছে ওর জানালায়। বাগান থেকে তার মায়ের লাগানো বেল ফুলের স্বরূপ ভেসে আসছে মুখের মুহূর্তে। নবনীর মুখে যেন মরি মরি অবস্থা। সে আবার নতুন করে নিজেকে সাজিয়ে তুলবে, নিজেকে ভালোবাসবে, বাসাবে আর ভালোবাসবে। আমার ফাহিমিকে বাসাবে। সে নিজের ডায়েরিটা বের করে নিজের একান্ত ব্যক্তিগত কিছু কথা সাজাতে শুরু করে শব্দের মায়াজালে। নতুন করে কারো সাথে জীবন সাজাতে হবে এ কথা 7 স্বপ্নেও ভাবিনি। একবার ভয়ঙ্করভাবে অপমানিত হবার পর আমি মানুষকে বিশ্বাস করতেই ভুলে গেছিলাম। আমার ফাহামিকে জানার পর আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলাম। মানুষটাকে প্রচণ্ড ভালো বলবো না, তবে মানুষকে সম্মান দেবার অভ্যাসটুকু তার মধ্যে আছে, আর আমি আমার লাইফ পার্টনারের থেকে ঠিক এতটুকুই সবার আগে চাই। আমি জানি আমাকে কখনোই কোনো বিষয়ে না করবে না, কিন্তু নিজের পরিচয়টা আমাকে ধরে রাখতে হবে। বর্তমানে আমি যে জবটা করছি বেশ ভালো, এটা আমি ছাড়তে চাই না। এই চাকরিটা আমার কয়েকটি পরিচয়, অথচ আমানের এই নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই। যোগ্য পুরুষ আমি আর কোথাও পেতাম। খোদা বলে দিতে পারো আমি এই মানুষটির সাথে সারা জীবন থাকতে চাই, সারাটা জীবন। ডায়েরি লেখা শেষ করে সে আবার জানালা লাগিয়ে দেয়। তারপর ঘরে মোবাইলের মৃদু আলো দিয়ে একটানে নিজের শাড়ি খুলে ফেলে সে। এই শরীরে একসময় অন্য পুরুষের স্পর্শ লেগেছিল, সেই দাগ তুলে ফেলার ক্ষমতা ওর নেই। তবে
সম্ভব হলে তাই করতে, অতীত সুন্দর করে তাকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে। কিন্তু সেই অতীত যদি মানুষের জীবনের সমস্ত সুখীটুকু কেড়ে নেয়, তবে অতীতের সেই স্মৃতি ভেবোচ্ছেদে করে নেওয়াটাই উত্তম। নবনীর নিজের শরীরের প্রতি খুব বিরক্ত লাগছে। হঠাৎ এইখানে যে নকিবের ছোঁয়াছো ওর লিফটে আসে, তা সে কিভাবে কাটাবে? ওর খুব ইচ্ছে চামড়াগুলো খুলে ফেলে দিতে, কিন্তু তাই কি সম্ভব? ওই 1 মিনিট, এসবের দরকারই বাকি। যদি ভালোবাসার শরীরে একটি বিশাল অংশ জুড়েই জড়িত, ভালোবাসার শরীর না থাকলে মানুষের কি বাচ্চা না হওয়ার অপরাধে এই যে কিছু ডিভোর্সে বা স্বামী স্ত্রী কারো একজনের ত্রুটি থাকলে অন্যজন কিভাবে পরকীয়ায় শক্ত হয়? পৃথিবীর সমস্ত নেগেটিভ চিন্তা মাথায় এসে ভর করছে ওর। আমি কি বেশি খুশিতে পাগল হয়ে গেলাম, নাকি ভয়ে আবল তাবল ভাবছি? আবার আমাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। ওর আমার প্রতি ওর অনুভূতিগুলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির একটি। নবনী আমানের আয়নার দিকে আরো একটু ঝুঁকিয়ে এগিয়ে গেল। হঠাৎ আয়নার সামনে আপসা অন্ধকারে নিজেকে রুদ্ধশ্বাসে দেখতে ওর ভীষণ ইচ্ছে করছে। নিজের এই বিচ্ছিরি ইচ্ছের প্রতি আজ তার ঘৃণা নেই, বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই বুকে সে আমাকে জড়িয়ে রাখতে চায়, ঠিক যেন গভীরে, যেখানে তাকে ঝরালে 1000 বছর বাঁচতে ইচ্ছে করবে, একসাথে চলতে ইচ্ছে করবে। অন্যদিকে আহমান ওকে নিয়ে কি মহা স্বপ্ন বুনছে কে জানে। এই মানুষটার বাচ্চা আমি দেখতেও ভালো লাগে খুব। 2 পক্ষ থেকে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, তবে ছেলে পক্ষে এবার আর মেয়ে দেখতে গেল না। একই মেয়ে বারবার দেখতে আসার নাটক করতে হারমান সাহেব পছন্দ করেন না। তার উপর আমাদের কারণে তো হারও নয়। সোহেনকে ঠিকই যথেষ্ট খোঁজ খবর নেওয়ার অনুরোধ তিনি করেছেন, যদিও ফরিদ হোসেনের এসব নিয়ে মাথা ব্যথা নেই। ঋতুকে সেই দেখতে আসার দিনই এই পরিবার সম্পর্কে যথেষ্ট ধারণা তিনি পেয়েছেন। নিজের মেজশালা ভাবুকে নিজ দায়িত্বে ভালো মন্দ যাচাই করিয়েছেন। চারপাশের এত ইতিবাচক দিকের মধ্যে নেতিবাচক দিকগুলো খুঁজে পাওয়া যায়। আজ রাতে আমানও নবনীর বিয়ে বাড়ির গেটের সামনে বড় করে ফুল দিয়ে সাজিয়ে লেখা হয়েছে নবনী ওয়েটস আমান। গতকাল থেকে টুকটা আত্মীয় স্বজন আসা শুরু করেছেন। যদিও নবনী চায়নি তার এই দ্বিতীয় বিয়েতে আত্মীয় স্বজনরা কেউ আসুক, কিন্তু ফরিদ হোসেন একান্ত কাছের মানুষগুলোকে বাদ দিতে পারলেন না। ফরিদ সেদিন সবাইকে বলে দিলেন অতিথিদের খাতির যত্ন যেন ত্রুটি না হয়। বেয়াই তার এই শহরের সবচেয়ে বড়লোক ভদ্রলোক। সন্ধ্যার পর বরযাত্রী এসে হাজির হবে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। নবনীকে লাল টুকটুকে শাড়ি পরানো হচ্ছে, কিন্তু সবকিছু কেমন যেন লাগছে, যেন নিজে কিছু একটা এলোমেলো হচ্ছে। নবনীর কেমন যেন ভয় ভয় করতে লাগলো। শাড়ি পরানো যখন অর্ধ থেকে এসে দাঁড়ান, নবনীর মোবাইলের টোন একটা শব্দ হলো। ঋতু বোনের দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার মেসেজ এসেছে আপা। আমান ভাইয়া সেন্টে ফটো। আচ্ছা দে, কিন্তু ওয়াইফাই লাইনে সকাল থেকে সমস্যা করছে। এদিকে আমার ফোনেও তো ডাটা নেই, তুই একটু হটস্পট দে তো। ওসব পরে দেখলেও তো হবে, এখনই তোমার ছবিটা দেখা লাগবে। নবনী বোনের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে জবাব দেয়, হ্যাঁ এক্ষুনি লাগবে। তুই কি দিবি? না হলে বল, আমি আলাদা ব্যবস্থা করছি। আচ্ছা দিচ্ছি বাবা। আমার ভাইয়ের জন্য এত মন আকুপাকু করছে তোমার। একদম ফালতু কথা বলবি না তো। আমার কেমন যেন ভয় ভয় করছে সবকিছু, মনটা বড্ড উতলা। তাই চোখে যা বাজছে তাই একবারে শিকড় অবধি জানার চেষ্টা করছি শুধু। ঋতু মনের অবস্থা অনুধাবন করতে পারে। এই মানুষটা যে কত সংকোচের ভিতর দিয়ে নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে, তা তো শুধু ঋতুর চেয়ে অধিক কেউ জানে না। সে হটস্পট চালু করে নবনীর ফোনটা এগিয়ে দেয়। নবনীর লক খুলে দেখে এমন সুন্দর করে শেরওয়ানি পরে ছবি পাঠিয়েছে, সাথে লিখেছে, আমি কিন্তু রেডি, আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আসছি। এরপর আমি আর তুমি সারা জীবনের জন্য একটি মানুষ হয়ে যাব। আর হ্যাঁ, বাসর রাতে তোমার জন্য কিছু একটা গিফট আছে। ক্যাপশন পরে নবনী সহায় ঠিক করে হেসে দেয়।
সে মনে কি ভয় পেয়েছিল, আর আমান কত চমৎকারভাবে তোর মন ভালো করে দিল। বোনকে এভাবে হঠাৎই হেসে উঠতে দেখে ঋতুর ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। মানুষের অনুভূতির এই এক সুন্দর সেন্ট কমান্ড। অন্যের মুখের হাসি দেখলে হাসতে ইচ্ছে করে, কাঁদতে দেখলে কাঁদতে ইচ্ছে করে। এই অনুভূতি মানুষের একান্ত স্বভাবজাত। সৃষ্টিকর্তা যাদেরকে সুন্দর সহজ মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যে এই গুণটা অটোমেটিক্যালি চলে আসে। সে ভ্রু দুলিয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ মুখের ভঙ্গি পাল্টে গেল যে? এই দেখ আমান কি কাণ্ড করে বসেছে, বলে সে বোনের দিকে মোবাইলের স্ক্রিনে উঁচু করে ধরলো। ক্যাপশন পড়ে সেও যেন হাসিতে ফেটে পড়ছে। ভাইয়া যে এত চমৎকার মানুষ, সে আফসোসের সুরে বগিতা করে বলে উঠল, ইস, আমান ভাইয়াকে না বলে বিশাল ভুল করে ফেললাম আপা। এমন জীবনসঙ্গী কি হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় নাকি? নবনী আর চোখে চেয়ে মুচকি হাসে। পার্লারের মেয়েদের ডেকে বারবার করে সচেতন করে বিয়ে ঋতু বলে দেয়, আমার আপাকে কিন্তু সুন্দর করে সাজাবে, তবে বেশি হাইফাই করার দরকার নেই। সিম্পলের মধ্যে গর্জিয়াস। বেশি সুন্দর দেখায় বিয়ের শাড়ি, হাত ভরতে ছুরি, কপালের টিপ, কানের ঝুমকো আর হালকা করে মেকআপের সাজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপার ওই রূপ দেখলে এই শহরের সব কটি প্রেমিক নিশ্চিত আফসোস করবে। আর আমান ভাইয়া তো। ঋতু, তোর মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মানো উচিত ছিল। ভালো মেয়ে পটাতে পারতিস তাহলে। এভাবে রং ডং করতে ভালো লাগে সব সময়? এবার দয়া করে এত বক বক না করে চোখের সামনে থেকে সর। ঋতু সামান্য কৃত্রিম অভিমান দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার বোন এখন সাজবে। কতদিন পর এমন জমকালো সাজছে তার আপা। জুতার নতুন বাক্স থেকে বিয়ের জুতা জোড়া পরে নিয়ে আমান আয়নার সামনে দাঁড়ালো। ঠিক বড় লাগছে তো, নাকি ডাক্তারি দেখাচ্ছে? না, ভালোই লাগছে আমাকে। আরে বাহ, ডাক্তাররা বসালে সুন্দর দেখায় তো। মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করে হাসে আমান। এরপর রয়ের থেকে একটা চমৎকার আংটি পরে সে নিজেকে বলে, এই উপহারটা নবনীর। এটা কি এখানেই রেখে যাব, নাকি সাথে করে নিয়ে যাব? স্পেশাল মানুষের স্পেশাল উপহার অবশ্যই স্পেশালভাবে রাখা উচিত। ভাবতে ভাবতে এসে শেরওয়ানির পকেটে খুঁজে, কিন্তু পকেট তো নেই। অনেক ভেবেচিন্তে শেষমেশ শেরওয়ানির বুকের কাছের পকেটটাতেই রেখে দিল। অন্য ছেলেরা অবশ্যই এই স্থানটিতে তার রক্ত গোলাপ রাখেন। নিতে সবাই অপেক্ষা করছে, অথচ সকাল থেকে তার কিছুই খাওয়া হলো না। আজ তার খাবার গুছিনি। বন্ধু বান্ধব তো বলেই বসলো। শ্বশুরবাড়িতে খাবে বলে হামান বাড়ির খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। আবার নবনীর হাতে খাওয়ার জন্য অপেক্ষা করছে কিনা কে জানে। বরযাত্রীর ঘাড়ে প্রস্তুত তিনটি একটাতে এমন বসলো। ছেলের পাশে তার ভাবা আরমান খান বসতে চাইল। হামানের বন্ধুদের কারণে তার পাত্তা পেলেন না। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কিন্তু কে শোনে কার কথা? বন্ধুদের চাপাচাপিতে আমানের নিজেরই জায়গা ছেড়ে দেবার উপক্রম। ঠেলতে ঠেলতে সে গিয়ে পড়ল গাড়ির ডান দিকের এক কোণে। অন্যদিকে ফু দিয়া তার ভাবা এবং খালা বসলেন দ্বিতীয় গাড়িতে। বরযাত্রী গাড়ি চলল সবার আগে আগে। বরের গাড়িতে এতটুকু গাড়ির মধ্যে এত মানুষের ভিড়, এত গরমে অল্প জায়গায় ব্যবসা গরম আর গন্ধে আমানের পেটের মধ্যে কেমন যেন পাক দিয়ে ওঠে। সে ড্রাইভারকে ডেকে বলে দেয়, সামনে কোনো ফার্মেসি ফেলে যেন অবশ্যই গাড়ি দাঁড় করায়। কিন্তু আমাদের পেটের ভিতর ফার্মেসির জন্য আর তার তো সইল না। একেবারে ঠেলে ভূমি আসতে শুরু করলো। ভূমি করলে নির্ঘাত সবার গায়ে পড়বে। আর তাছাড়াও তার দেখা দেখি বন্ধুদেরও তার সাথে গা গুলিয়ে ভূমি হবে। ঠিক সেই মুহূর্তের দিক থেকে একটা ট্রাক তাদের ওভারটেক করতে ছুটে বেরিয়ে যায়। ট্রাকের থেকে শুরু করে বড় চাকায় ভারী খেলো আমাদের মাথা। মুহূর্তে থেতলে যায় তার মুখের সমস্ত অংশ। ভেঙে যায় সোয়ালের শক্ত হাড়ও। গ্লাস ভেঙে বেরিয়ে এলো শরীরের অর্ধেকের বেশি অংশ। পিছন থেকে দ্বিতীয় গাড়ির সামনে এসে আরমান খান চমকে উঠে সামনে তাকালেন। কে ওটা? কে অ্যাক্সিডেন্ট করেছে? আরে তোমরা গাড়ি থামাও। কিছু বুঝে ওঠার আগে এক নিমিষে সব থেমে গেল যেন। গাড়ি থামিয়ে ছুটে এসে আরমান খান দেখলেন তারই একমাত্র ছেলে
আমানের শরীর গ্লাস ভেঙে ঝুলছে। হামান, এই ইয়ামান, কথা বল না বাপ। কিন্তু হামানের আর কথা বলে না। বরযাত্রীর জন্য যারা বেরিয়েছিল ছলছল চোখে চিৎকার করছে, অ্যাম্বুলেন্স দেখো, অ্যাম্বুলেন্স। রাস্তার চারপাশ থেকে নানান শ্রেণী, নানান বয়সের মানুষ ছুটে এসেছে। কে জানি আফসোস করে উঠল, হ্যাঁ, আর ছেলেটার বিয়ে ছিল, বিয়ে করতে যাচ্ছিল। আরে বিয়ের পরে অ্যাক্সিডেন্ট করে বসলো। যে মেয়েটার সাথে ওর বিয়ে হবে, কে কপাল পড়ল। হোসনে আরা বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন। ফৌজিয়া কাঁদতে পারছে না, হতভম্ব হয়ে এসে আমানের দিকে চেয়ে আছে। এই তো তার ভাই ঠিক উঠে নবনীকে নিয়ে পাগলামি করবে। কিচ্ছু হয়নি। 15 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এবং রাস্তার পাশের ক্লিনিকের একজন ডাক্তার এগিয়ে এলেন। হামানের শ্বাস আর টের পাওয়া গেল না। ডাক্তার মুখ ভার করে উঠে দাঁড়ালেন। সরকারি হাসপাতাল পাঠাতে হবে তাকে। অ্যাম্বুলেন্স তার ভুঁড়ি তোলার সময় শারনের বুক থেকে নবনীকে উপহার দেবার জন্য বানানো আংটিটা রাস্তায় পড়ে টুং করে শব্দ হলো। উচ্চ জনতা সেই আংটির ঘূর্ণনের দিকে চেয়ে রইল। বরযাত্রী আসতে কতক্ষণ লাগবে? আর পরিদর্শন বারবার গেটের দিকে উকি দিয়ে দেখছেন। এই বুঝি চলে এলো। একবার ঋতুকে দেখে ডেকে বললেন, নবনীর রেডি হওয়ার কত দূর দেখি আয় তো। ঋতু বোনের ঘরে গিয়ে দেখে নবনীকে পার্লারের মেয়েগুলো চমৎকার ভাবে বউ সাজিয়েছে। লজ্জায় আধা হাত ঘোমটা দিয়ে সে অপেক্ষা করছে তার আমানের জন্য। কখন তার হামান আসবে। সবাই চিৎকার করে বলছে, ভর এসেছে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।